সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি, নমস্কার স্যার। হ্যাঁ স্যার। দেখো, আজকে আমাদের ক্লাস যেটা রয়েছে সেটা মূলত তোমাদের আগাম বলা হয়েছিল যে আমাদের যেহেতু সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে সাজেশন টাইপস যেটা জিনিসটা তোমাদেরকে তুলে ধরা, মানে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে বেশি সেই জিনিসগুলো তোমাদেরকে থিওরি আকারে দেখিয়ে দেওয়া, ঠিক আছে? তো আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো মেনলি হয়ে থাকে সেখান থেকে বিভিন্ন কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে সিলেবাসের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো থেকে কোশ্চেন এসে থাকে। তো আমরা সেই সমস্ত মানে তোমার জায়গাগুলোকে টার্গেট করে সেখান থেকে থিওরি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এর পাশাপাশি কালকে ক্লাসটা আরো বেশি, মানে কালকে নয়, পরশুদিন রয়েছে তোমাদের শুক্রবার। তো সেই ক্লাসটা আরো বেশি মানে তোমার হচ্ছে কি ভালো হতে চলেছে, কারণ ক্লাসটা হচ্ছে কি ম্যারাথন ক্লাস হিসাবে টানা ক্লাস চলবে, ঠিক আছে? অনেকক্ষণ ক্লাস চলবে। কারণ আমি ওই কোশ্চেন গুলো রেডি করেছি প্রায় 1000 খানা, ঠিক আছে? তার মধ্যে যতগুলো পসিবল হবে সেগুলোই ক্লাস করানো হবে, বাকি যেগুলো থাকবে সেগুলো কোশ্চেন অ্যান্সার আকারে তোমাদেরকে একসঙ্গে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তো শুক্রবারের ক্লাসটা পড়ে আসছি আমরা। আজকের আমাদের তাহলে ক্লাসটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? তাহলে সাজেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তোমরা একটু পরেই দেখতে পাবে সমস্ত জিনিস আমি দেখাবো। তো প্রথমে যে জিনিসটাকে আমি নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গা থেকে দেখবে মানে তোমার কোশ্চেন সেট হয় এ ডিএনএ, বি ডিএনএ আর জেড ডিএনএ, ঠিক আছে? এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ আর জেড ডিএনএ। তো এই যে 4 প্রকারের ডিএনএ এখানে কথা বলা রয়েছে, তোমাদেরকে যে প্রসঙ্গ থেকে কোশ্চেনটা আসে সেই জিনিসগুলোই মেনলি বলে দিচ্ছি। দেখো, এ ডিএনএ তোমরা জানো যে এটা আছে তোমার দক্ষিণাবর্ত, বা যেটাকে আমরা রাইট হ্যান্ডেড বলি। বি ডিএনএ ও তোমরা দেখো রাইট হ্যান্ডেড হয়। সি ডিএনএ হচ্ছে দক্ষিণাবর্ত, কিন্তু জেড ডিএনএ যেটা সেটা হচ্ছে কি তোমার লেফট হ্যান্ডেড, ঠিক আছে? মানে এটা তোমরা বলতে পারো রাইট হ্যান্ডেড কে তোমরা ক্লকওয়াইজ বলতে পারো, আর বামাবর্তকে তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ বা লেফট হ্যান্ডেড তোমরা বলতে পারো। তাহলে এই পয়েন্টটা এখানে গুরুত্বপূর্ণ, আমি এখানে মার্ক করে দিলাম, তোমরা এই পয়েন্টটা দেখবে ভালো করে। সেই সঙ্গে দেখো স্যার, তোমাদেরকে আরেকটা কি জিনিস। বললেন দক্ষিণাবর্ত? আচ্ছা, এটা স্যার আছে ইংলিশ তোমার, কি বললেন স্যার? এটা আছে কি তোমার লেফট হ্যান্ডেড, আর দক্ষিণাবর্তকে আছে রাইট হ্যান্ডেড। রাইট রাইট হ্যান্ডেড কে তোমরা বলতে পারো ক্লকওয়াইজ, আর তোমার হচ্ছে কি লেফট হ্যান্ডেড কে বলতে পারো অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদেরকে জানতে হয় এখান থেকে, সেটা কি জিনিস? যেমন তোমাদেরকে এই জায়গা থেকে তোমাদেরকে পরীক্ষা দিতে পারে যে এদের তোমার হচ্ছে কি প্রত্যেকটা মানে হেলিক্সে বেস পেয়ারের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, যেটা এ ডিএনএ এর ক্ষেত্রে 11 বেস পেয়ার থাকবে, যেটা তোমার বিডিএন এর ক্ষেত্রে প্রায় 10.4, বা আমরা 10 ধরে থাকি, তাই না? 10 বিপি, 10 বেস পেয়ার বলে থাকি, এটা 10.4 মানে অ্যাকচুয়াল মানটা হয়। আর তোমার হচ্ছে কি সিডিএন এর ক্ষেত্রে 9.33, এবং জেডিএন এর ক্ষেত্রে হচ্ছে কত, তোমার হচ্ছে কি 12। আচ্ছা, আমি কি অন্য কোনো আইডি থেকে জয়েন করলাম? যারা জয়েন হচ্ছে তাকে দেখাচ্ছে না তো কেন বলো দেখি? সবাই ওয়েটিং হয়ে রয়েছে। দাঁড়াও 1 মিনিট। স্যার আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সবাই দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না বাবা, কি করে হয়? মানে এখানে হয়তো কিছু অপশানে যে মানে হচ্ছে না হয়তো। উম, ও যখন শর্ট করছি তখন স্ক্রিন আসছে, এটাও আসছে। ওটা স্যার কোনটাতে গেলে হবে বলুন তো? তুমি লেফট করে আবার জয়েন করো, নর্মালি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখো, তাহলে যেটা আমি বলছিলাম, তাহলে প্রথম কথা হচ্ছে কি তোমরা আরেকটা জিনিস দেখবে কি, যে বেস পেয়ারের সংখ্যাগুলো দেখবে, যেটা জেডিএন এর ক্ষেত্রে তোমার 12 বেস পেয়ার, ঠিক আছে? একটু মিউট করে রাখো বাবা, ঠিক আছে? একটু মিউট করে রাখো, আদারওয়াইজ না কথা শুনলে আমি কিন্তু লেফট করিয়ে দেবো, ঠিক আছে? দেখেছো তো, এই ডিস্টার্ব গুলো করলেই তো সমস্যা বাবা। এই তুমি যে কথা বলছিলে, কি নাম যেন তোমার, তোমারই হচ্ছে কি সাউন্ড আসছে। দেখো তাহলে কি বলছিলি, দেখো। তো
তো এখানে আমরা তাহলে দুটো জিনিস এখানে মনে রাখবো, কি একটা হচ্ছে কি এদের দেখো এবারে কি বলছি, দেখো তাহলে দুটো জিনিস কথা বললাম, একটা হচ্ছে কি এদের হেলিক্স গুলো কেমন কন্ডিশনে রয়েছে, লেফট হ্যান্ডেড না রাইট হ্যান্ডেড, এই জিনিসটা তোমরা দেখবে, সি পয়েন্ট যেটা বলা হলো। আর সেই সঙ্গে তোমরা দেখবে এখানে প্রত্যেকটা বা হেলিক্স এর মধ্যে ও জোড়া বেস পেয়ার রয়েছে, ঠিক আছে? তো বেস পেয়ারের সংখ্যাগুলো তোমরা দেখবে। তো এই জায়গাটা এটা হট টপিক বলতে পারো, এডিএনএ বিডিএনএ সিডিএনএ জেডিএনএ, ঠিক আছে? তা এইখান থেকে পরীক্ষার কোশ্চেন আছে, তোমরা আপাতত সি এবং এফ এই দুটো পয়েন্ট ভালো করে দেখবে, কারণ এইগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। চলো পরের কোশ্চেনে চলো, মানে পরের থিওরিতে আর কি। এবার যেটা আরেকটা টপিক দেখতে পাচ্ছ, ইসিজি, ঠিক আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো সেক্ষেত্রে ইসিজি থেকে কোশ্চেনও কিন্তু বহুবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। তো এটাও আমরা সেকেন্ড স্লাইডে রেখেছি, দেখতেই পাচ্ছ। এখানে আমরা মেনলি হচ্ছে কি তোমার পিআর, কিউআরএস, কিউটি বা এসটি, এই তোমার হচ্ছে কি ওয়েবগুলো আমরা দেখতে পাই। তো মেনলি তোমাদেরকে বলবে যে এই পিআর যে তোমার ওয়েবের সিগনিফিকেন্স কি, তো তোমরা বলবে অলিন্দের বিষমবর্তন এবং এভি নোডের হচ্ছে কি তোমার মধ্য দিয়ে এর প্রবাহটা যায়, অলিন্দের বিষমবর্তনের জন্য হয়। কিউআরএস এই ওয়েবটা আমরা তখনই দেখতে পাই যখন নিলয়ের বিষমবর্তন হয়, ঠিক আছে? বিষমবর্তন মানে হচ্ছে কি তোমার, আমরা এটাকে ইংলিশে বলি তোমার হচ্ছে কি কি বলে, ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। পোলারাইজেশন। ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন, ঠিক আছে, ডিপোলারাইজেশন। আর তোমার হচ্ছে কি দেখো নিলয়ের ডিপোলারাইজেশনের জন্য কিউআরএস এর ওয়েবটা আমরা দেখতে পাই। আর কিউটি এটা আমরা দেখতে পাবে কখন না, যখন হচ্ছে নিলয়ের বিষমবর্তন এবং পুনঃসমবর্তন, মানে পুনঃসমবর্তনকে আমরা এটাকে বলি রিপোলারাইজেশন। এই রিপোলারাইজেশন আমরা যখন হচ্ছে কি দেখতে পাই, ঠিক আছে, রিপোলারাইজেশন। দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, তো দেখাচ্ছি জয়েন করা। আচ্ছা আর একটা দেখো যেটা এসটি ওয়েব, সেটা আমরা দেখতে পাই কিসের জন্য না, নিলয়ের পুনঃসমবর্তনের জন্য। এটাকে আমরা বলবো তোমার হচ্ছে কি রিপোলারাইজেশন। তাহলে এই ওয়েবগুলোর হচ্ছে সিগনিফিকেন্স গুলো তোমরা একটু দেখে রাখবে, কারণ এটা থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। চলো নেক্সট দেখো, আমি একটু তাড়াতাড়ি যাব কারণ বুঝতে পারছো অনেকটা জিনিস রয়েছে একসঙ্গে, তোমাদেরকে টাইমে শেষ করতে হবে। এবার যে 3 নম্বর স্লাইডটা তো তোমরা দেখতে পাচ্ছ, নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল, দেখো তো নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিলের টাইপ যদি আমরা দেখি, মেনলি এটাকে আমরা দেখতে পাচ্ছ যে মানে 4টা ভাগে আমরা ভাগ করেছি। এটা সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, কেন্দ্রীয় আর হচ্ছে কি অরীয়। তো স্যার এই এগুলো ইংলিশ একটু বললে ভালো হয়। আচ্ছা, অরীয় হচ্ছে কি তোমার রেডিয়াল, ঠিক আছে? সমপার্শ্বীয় মানে এটাকে ইংলিশে আমরা কি বলি, এটাকে বলা হয় সমপার্শ্বীয় মানে কোলেটারাল, তাই তো? কোলাteral আর বাইকোলাteral। হ্যাঁ, এটা যে কোলেটারাল, আর সমদ্বিপার্শ্বীয় হচ্ছে বাইকোলেটারাল, বাইকোলেটারাল। আর কেন্দ্রীয় মানে হচ্ছে, কেন্দ্রীয়কে আমরা কি বলি, সেন্ট্রাল। দেখো তো সেক্ষেত্রে এই সমপার্শ্বীয় মানে জাইলেম ফ্লোয়েম পাশাপাশি থাকবে, ঠিক আছে? এটাকে আমরা দুভাগে ভাগ করি। মুক্ত মানে হচ্ছে কি তোমার ফ্রি, আর বদ্ধ মানে হচ্ছে কি ক্লোজড। তো সেক্ষেত্রে যদি তোমার হচ্ছে কি সমপার্শ্বীয় বা কোলেটারাল ভাস্কুলার বান্ডিলের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যদি কেম্বিয়াম প্রেজেন্স থাকে, কেম্বিয়াম, তখন তাকে আমরা কি বলি, ফ্রি বা ফ্রি কোলেটারাল বা মুক্ত সমপার্শ্বীয় নালিকা বান্ডিল। এটা আমরা কোথায় দেখতে পাই, দ্বিবীজপত্রী বা ডাইকোট প্ল্যান্টের উদ্ভিদের যে স্টেম দেখা যায় বা কাণ্ড দেখা যায়, সেখানে আমরা সমপার্শ্বীয় মুক্ত নালিকা বান্ডিল আমরা দেখতে পাই। ঠিক একইভাবে দেখো কোলেটারাল ক্লোজড বা সমপার্শ্বীয় বদ্ধ আমরা কোথায় দেখতে পাবো, বদ্ধ কখন হয়, যখন হচ্ছে কি তোমার কেম্বিয়াম অ্যাবসেন্ট থাকে। কেম্বিয়াম যখন অ্যাবসেন্ট বা অনুপস্থিত থাকে, তখন তাকে আমরা বলি বদ্ধ সমপার্শ্বীয় নালিকা বান্ডিল। এটা দেখা যায় মেনলি, তোমরা জানো যে একবীজপত্রী বা মনোকট প্ল্যান্টের ক্ষেত্রে তো কেম্বিয়াম থাকে না। তো এই জন্য তাদের কাণ্ডতে আমরা দেখতে পাই যে নালিকা বান্ডিল টাইপস, তার নাম কি না বদ্ধ সমপার্শ্বীয় নালিকা বান্ডিল
বা ক্লোজড কোলাটারাল ভাস্কুলার বন্ডিং। বুঝতে পারছো সবাই? এবার দেখো, হ্যাঁ স্যার। সমদ্বিপার্শ্বীয় মানে কি দেখো, জাইলেমের দুদিকে ফ্লোয়েম থাকে, মানে ফ্লোয়েম, জাইলেম আবার ফ্লোয়েম। ধরো এরকমটাই হয়, ধরো এখানে কেম্বিয়াম রয়েছে, এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, ঠিক আছে? তাহলে দুদিকে থাকবে দুই ফ্লোয়েম, ঠিক আছে? তাকে আমরা কি বলি? সমদ্বিপার্শ্বীয় বলি। তো এটা মেনলি আমরা দেখতে পাবো কিউকারবিটেসি ফ্যামিলির ক্ষেত্রে, যেমন কুমড়োর ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে? সেই সঙ্গে দেখো এখানে, আচ্ছা তোমাদের ইয়েতে মানে গুগল তোমার হচ্ছে কি মিটে কি কোনো লিমিট আছে? এটা নির্দিষ্ট লিমিট কি আছে? এখন কি লিমিট করে দিয়েছে জানো তোমরা? স্যার 100 জন অবধি করা যায়। 100 জন স্যার, ওই জন্য আর হচ্ছে না। দেখছি দাঁড়া, কজন হয়ে গেছে? 96 হয়েছে। এখনো অলরেডি জয়েন করছে স্যার? হুম। আচ্ছা, হাইয়েস্ট হচ্ছে তোমার 100 জন হয়ে গেছে। তাহলে কি করে সম্ভব হবে? কি আর একটা লিঙ্ক পাঠাতে হবে নাকি? স্যার আরেকটা লিঙ্ক করুন। আর একটা লিঙ্ক করে কি করে হবে? করা যাবে কি? দুটোতেই শেয়ার করতে হবে। যাই হোক, সেটা কালকে দেখা যাবে। এখন আবার একটা ক্লাস মিস হয়ে গেলে আবার সমস্যা আছে। যাই হোক, দেখো তাহলে যেটা বললাম, দেখো কেন্দ্রীয় ক্ষেত্রে কি হবে দেখো। আচ্ছা, তাহলে দুটো লিঙ্ক করলে কি মানে জয়েন করতে পারবে ওরা? মানে এখানে শেয়ারে কোনো প্রবলেম হবে না তো? একটা জায়গায় তো শেয়ার করছি আমি, না? তোমরা কেউ জানো? ধরো আমি না একটা স্যার, লিঙ্কে, জানেন। হ্যাঁ, কেউ যদি জানো তাহলে বলো আমাকে, কারণ অনেকে জয়েন করতে পারছে না বলছে। স্যার হবেই না, আপনি যদি শেয়ার করেন তাহলে লিমিট তো 100, বাইরে এক্সট্রা 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 লিংক দিলেও তাহলে আলাদা ডিভাইস থেকে আবার করাতে হবে। আর মেল আইডিটাও আলাদা লাগবে, একটা মেল আইডি থেকে তো হবেও না। না না, সেটা পসিবল রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, শেয়ার তো একটা আইডি থেকেই শেয়ার করা যায় না, দুটো দুটো কি শেয়ার করা যায়? না স্যার, ওটা হবে না। না, করা যেতে পারে, ধরো দুটোতেই শেয়ার করলাম আমি। দাঁড়াও, তারা আমাকে না হচ্ছে ক্লাস করতেই দেবে না, প্রচুর ফোন টোন করছে, দাঁড়াও আমি দেখছি। আদারওয়াইজ জুমে যদি করাতে পারেন হবে, ওখানে 1000 জন লিমিট আছে। জুমটা বেটার হবে তাহলে। একটু দাঁড়িয়ে যাও। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে স্যার, তো। দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। দাঁড়িয়ে যাও।
তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। বেশ, তাহলে সবাই জয়েন করে গেল। দেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, তোমরা কি ইকো শুনতে পাচ্ছ? না, কেটে কেটে আসছে। আচ্ছা, যারা নতুন জয়েন করেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো যে ওকে, তাহলে নতুন পুরাতন কারণ সমস্যা হচ্ছে না তো? না স্যার। না হয়নি না স্যার। স্যার। ঠিক আছে। দেখো তাহলে আমরা আজকে কি যেটা প্রথমে শুরু করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ আর তোমার হচ্ছে কি জেড ডিএনএ। তাহলে এই টাইপগুলোর মধ্যে যদি আমরা দেখি এখানে, তাহলে প্রথমে বলা হয়েছে যে যেটা এ ডিএনএ সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ডেড হয়, বি ডিএনএটা হচ্ছে তোমার এটাও রাইট হ্যান্ডেড হয়, সি ডিএনএটাও রাইট হ্যান্ডেড হয়, জেড ডিএনএটা শুধুমাত্র লেফট হ্যান্ডেড। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে তোমার যেটা দেখতে পেলাম এ বি জেড সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ডেড। এক মিনিট দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলা হলো যে এদের বেস পেয়ারের সংখ্যা, যেটা হচ্ছে কি তোমার এ ডিএনএ তার বেস পেয়ারের সংখ্যা হচ্ছে কি 11 বেস পেয়ার, যেটা বি ডিএনএ তার বেস পেয়ারের সংখ্যা হচ্ছে কি তোমার 10 বেস পেয়ার, যেটা সি ডিএনএ তার বেস পেয়ারের সংখ্যা হচ্ছে কি 9.33 এবং যেটা জেড ডিএনএ তার ক্ষেত্রে হচ্ছে কি 12 বেস পেয়ার। চলো এবারে দেখো, এবারে আরেকটা জিনিস বলা হলো যে পিআর এর ওয়েবের হচ্ছে সিগনিফিকেন্স, কিউআরএস এর সিগনিফিকেন্স, কিউটি সিগনিফিকেন্স এবং এসটি সিগনিফিকেন্সটা তোমরা পড়বে। ঠিক আছে, সেই সঙ্গে আরেকটা জিনিস বলা হলো যে নালিকা বান্ডিল টাইপ, এটাই আমরা শুরু করেছিলাম। তো নালিকা বান্ডিলের টাইপ যদি আমরা দেখি তাহলে এখানে দুটো ভাগ বলা হলো, এই চারটা ভাগে ভাগ করা হয়। একটা যে কোলেটারাল, এটা হচ্ছে কি সমবার্ষীয়, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে সমদ্বিপার্শ্বীয় বা বাইকোলেটারাল, সেই সঙ্গে হচ্ছে কি সেন্ট্রাল বা অরিও। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমরা দেখলাম কি তোমার, হ্যাঁ এই চারটা ভাগে হলো, যেটা হচ্ছে কি সমপার্শ্বীয় ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি তোমার মুক্ত এবং বদ্ধ, যেটা মুক্ত হচ্ছে কি তোমার আমরা এটাকে কি বলছি না কেম্বিয়াম অ্যাবসেন্ট বলে, মানে কেম্বিয়াম প্রেজেন্ট বলে এটা হচ্ছে ফ্রি, আর কেম্বিয়াম এখানে অ্যাবসেন্ট বলে এটা হচ্ছে কি বদ্ধ। ঠিক আছে, এই টাইপগুলো আমরা দেখেছিলাম এবং কোথায় থাকে, যেটা ফ্রি সেটা থাকবে হচ্ছে কি তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, আর যেটা হচ্ছে কি ক্লোজড বা বদ্ধ এটা থাকবে একদ্বিবীজপত্রী কাণ্ড। যেটা সমদ্বিপার্শ্বীয় সেটা থাকবে হচ্ছে কিউকারভেটিস ফ্যামিলিতে। কেন্দ্রীয় ক্ষেত্রে দেখো হাইড্রো কেন্দ্রীয় বা লেপ্টোকেন্দ্রীয়। এই হাইড্রো কেন্দ্রীয় আর লেপ্টোকেন্দ্রীয় জিনিসটা কি না, হাইড্রো কেন্দ্রীয় হচ্ছে যদি জাইলেম ফ্লোয়েম থাকে আর এটা ফ্লোয়েম ঘিরে জাইলেম থাকে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদের কাণ্ড, এটা একবীজ উদ্ভিদের কাণ্ডকে আমরা দেখতে পাই। আর ওরিও বা রেডিয়াল এটা আমরা কোথায় দেখতে পাই না, একবীজপত্রী উদ্ভিদের মূলে আমরা দেখতে পাবো। সবাই শুনতে পাচ্ছ তো? স্যার আরেকবার হাইড্রোকেন্দ্রীয় লেপ্টোকেন্দ্রীয় কেটে আসছে মাঝে মধ্যে। স্যার প্রচন্ড কেটে আসছে কথা, বোঝা যাচ্ছে না। দেখে না তো এই মুহূর্তে কিছু করার নেই। ঠিক আছে, জুমটা হচ্ছে আমি তাহলে কালকে মানে যেদিনকে হচ্ছে তোমার হবে ম্যারাথন ক্লাস, সেদিনকে হচ্ছে কি আমরা জুমে ক্লাস করব। আর বাকি কিছু করার নেই, একটু কষ্ট করে নিতে হবে। আমার এই খেয়ালটাই ছিল না যে 100 জনের লিমিট, আর তোমরা হচ্ছে রেগুলার ক্লাস করতে হচ্ছে কি 80-90 জন, হঠাৎ করে আজকে 100 জন পেরিয়ে গেল। ঠিক আছে, তো তোমরা একটু কষ্ট করে নাও। দেখো এবারে কোশ্চেন দেখো, এই জায়গা থেকেও তোমাদের কোশ্চেন আছে, যেমন হচ্ছে দেখো আমাদের বিভিন্ন যে সমস্ত হচ্ছে কি সম্মেলন বা সভা অনুষ্ঠিত হয়েছিল সেই জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে মন্ডলী প্রটোকল,
তারপর হচ্ছে যেটা হয়েছিল কত সালে 1987 সালে 16ই সেপ্টেম্বর ওজন হয়, মানে ওজন হল যেটা রয়েছে তার প্রতিরোধ করার জন্য এই তোমার হচ্ছে কি সভাটা সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। সেই সঙ্গে দেখো হেলসিঙ্কি ডিক্লারেশন, এটাও ওজন প্রতিবাদের জন্য হয়েছিল 1989 সালে। সেই সঙ্গে আরেকটা জিনিস তোমরা রাখবে আইপিসিসি, যেটাকে আমরা বলি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটা মূলত হয়েছিল 1988। কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ 1991। বসুন্ধরা সম্মেলন তোমরা সবাই জানো, এটা গ্রিনহাউস এফেক্টের প্রতিরোধ। বলো, সালগুলো বড় একটু দেখে রাখবে, ঠিক আছে? অপশনে তো থাকবে তোমাদের, যাতে হচ্ছে কি তোমরা বসুন্ধরা ইংলিশ কি হবে? ওটা গ্রিনহাউস হবে নাম বসুন্ধরা ইংলিশ আর্থ সামিট। দেখো, আর কিয়োটো প্রটোকল 1997, বেজিং প্রটোকল হচ্ছে তোমার 1997। আচ্ছা, এখানে কিছু কিয়োটো প্রটোকলটা স্যার বিশ্ব উষ্ণায়ন হবে না? হ্যাঁ, ওটা গ্রিনহাউস গ্যাস। এটা কিয়োটো প্রটোকলটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার এটা একটু ভুল আছে। এটা কি হবে বলো দেখি? গ্রিনহাউস গ্যাস প্রতিরোধ, গ্রিনহাউস গ্যাস। চলো, আচ্ছা, এখানে কিছু মানে তারিখ দেওয়া রয়েছে, এই তারিখটার নিচে সাল দেওয়া রয়েছে। এগুলো তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে তোমার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তারপর হচ্ছে তোমার 2রা ডিসেম্বর হচ্ছে তোমার জাতীয় পরিবেশ দিবস। সেই সঙ্গে হচ্ছে কি তোমার বিশ্ব ওজন দিবস, এটা হচ্ছে কত সালে হয়েছিল তোমার হচ্ছে কি মানে কত তারিখ ছিল 16ই সেপ্টেম্বর। আর 22শে এপ্রিল হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস। 6ই আগস্ট হিরোশিমা, 9ই আগস্ট নাগাসাকি তোমরা জানো। 1969 হচ্ছে কি জাতীয় পরিবেশ আইন। 1985 হচ্ছে কি তোমার কৃষিক্ষেত্রে ডিডিটি ব্যবহার আইনত বন্ধ করার আইন। আর 1986 হচ্ছে গঙ্গা দূষণ প্রতিরোধ করার আইন। কিছু বলছো তো? একটু মিউট করে দাও। কে নাক ডাকছে? আইডেন্টিফাই করো তো, তাকে আমি লেফট করে দিচ্ছি। স্যার ফতিমা বলে কেউ একজন ছিল, বন্ধ করে। হ্যাঁ, ওইরকম ডিস্টার্ব করলে কিন্তু আমি তাকে লেফট করিয়ে দেব। ঠিক আছে, বলবে আমাকে। আচ্ছা, 1993 সালে যে যমুনা দূষণ প্রতিরোধ পরিকল্পনা হচ্ছে কি তোমার করা হয়েছিল। আচ্ছা, এই জিনিসটা তোমরা সবাই জানো, জাস্ট তোমাদেরকে রিভাইজ করার জন্য দিয়েছি। এটা আছে তোমার পলিনেশনের জন্য যে সমস্ত ক্যারিয়ার বা বাহক লাগে তাদের নামগুলো এখানে দেওয়া হয়েছে। তো দেখো, এখানে পলিনেশনের বাহক হিসেবে আমরা দেখতে পাচ্ছি যেমন এনিমোফিলি, হাইড্রোফিলি, এন্ডামোফিলি, অর্নিথোফিলি, তাই না, কাইরোপটেরোফিলি, মেলাকোফিলি। তো মূলত তার বাহকগুলো তোমরা নামগুলো দেখে রাখবে এখানে। যেমন এনিমোফিলি মানে হচ্ছে তোমার বায়ু, হাইড্রোফিলি মানে জল, এন্ডামোফিলি পতঙ্গ, কাইরোপটেরোফিলি বাদুড়, অর্নিথোফিলি পাখি, মেলাকোফিলি শামুক, তারপর ওফিওফিলি হচ্ছে সাপ, আর বিলিবিগোফিলি হচ্ছে পিঁপড়ে। আচ্ছা, তার পাশাপাশি কিছু উদাহরণ দেওয়া রয়েছে, চেষ্টা করবে একটু মনে রাখার জন্য। মানে কোন প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এই পলিনেশন টাইপসটা দেখতে পাই। এটা মেইনলি দেয় না, তাও তোমরা জাস্ট বাহকগুলো নাম মনে রাখলেই হবে। ঠিক আছে, এনিমোফিলি কার সঙ্গে, হাইড্রোফিলি কার সঙ্গে, এই জিনিসগুলো একটু মনে রাখবে। দাঁড়াও। দেখো নেক্সট। আচ্ছা, এই জায়গায় পরীক্ষা প্রশ্ন আছে। আবার কি আনমিউট করেছি। দেখো, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ যেটা এসএসডিএনএ যেটা তোমরা জানো যে ভাইরাসের ক্ষেত্রে তার জেনেটিক ম্যাটেরিয়াল দুভাবে হতে পারে। ডিএনএ হয়, আবার আরএনএ হয়। এই ডিএনএ আবার দুই প্রকার হয়, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হতে পারে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ হতে পারে। আবার আরএনএ দুই প্রকার হতে পারে, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ আর সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হতে পারে। দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, একদম। ওকে, ঠিক আছে। এবার দেখো, এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ যেটা তোমার উদাহরণ কি হবে?
পার্ভো ভাইরাস কিংবা 5x174। আর যেটা ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে কি ডিএনএ, এটা মেইনলি হচ্ছে কি আমরা কাকে দেখতে পাই, পাজ ভাইরাস, সিমিয়ান ভাইরাস 40, এটা তোমরা মনে রাখবে। ঠিক একইভাবে একতন্ত্রী বা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, ঠিক আছে, যেটা পজিটিভ সেন্স হয় আর নেগেটিভ সেন্স হয়, এটাও মনে রাখবে তোমরা। পজিটিভ সেন্স হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড পজিটিভ সেন্স, আর সিঙ্গেল স্ট্র্যান্ডেড নেগেটিভ সেন্স এটা মনে রাখবে রেবিস ভাইরাস। ঠিক একইভাবে ডাবল স্ট্র্যান্ডেড যেটা রৈখিক হয় লিনিয়ার, এটা আছে তোমার রিও ভাইরাস। ঠিক আছে, ডাবল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, এটা বেসিক্যালি বেশি দেয় যে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটা উদাহরণ যদি তোমাদেরকে দেয় তাহলে তোমরা কি বলবে যে রিও ভাইরাস। চলো পরের কোশ্চেন। আচ্ছা, ফাঙ্গি মানে তোমার এলগি থেকে দুটো জিনিস তোমরা ভালো করে পড়বে। একটা আছে তাদের পিগমেন্ট, আর একটা আছে তোমার রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, অর্থাৎ রঞ্জক এবং তার সঙ্গে সঞ্চিত খাদ্যবস্তু। তো দেখো, সঞ্চিত খাদ্যবস্তু আর হিসাবে আমরা এখানে দেখছি, তোমরা মেইনলি তোমরা যেটা মনে রাখবে, একটা মনে রাখবে সাইনোফাইসি, ক্লোরোফাইসি, রোডোফাইসি। তো দেখো, ক্লোরোফাইসির ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে তাদের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে কি তোমার স্টার্চ বা শ্বেতসার। শুধু ক্লোরোফাইসি নয়, কেরোফাইসির ক্ষেত্রেও। তাহলে কেরোফাইসি বা ক্লোরোফাইসি এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, তোমার হচ্ছে কি দেখো যে রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, সেটার নাম স্টার্চ বা শ্বেতসার। সাইনোফাইসির ক্ষেত্রে মনে রাখবে সাইনোফাইসিয়ান স্টার্চ। হ্যাঁ, শ্বেতসার কি হবে? কি স্টার্চ তো বলছি, স্টার্চ বা শ্বেতসার এখানে লেখা আছে। ও আচ্ছা, ব্র্যাকেটে লেখা আছে তো এখানে। ঠিক আছে, দেখো। আর সাইনোফাইসি থেকে সাইনোফাইসিয়ান স্টার্চ, রোডোফাইসি থেকে রোডোফাইসিয়ান স্টার্চ। ঠিক আছে, সেই সঙ্গে মনে রাখবে ক্রাইসোফাইসি, তৈলবিন্দু লিউকোসিন আর ক্রাইসোলেমিনারিন, এবং ফিওফাইসি বা বাদামি শৈবালের ক্ষেত্রে মেনিটোল এবং লেমিনারিন, কিছু ক্ষেত্রে তৈলবিন্দু দেখা যায়। ইউগ্লিনোফাইসির ক্ষেত্রে আমরা প্যারামাইনন দানা বা প্যারামাইনন গ্রানুলস আমরা দেখতে পাই। এটা ভালো করে দেখবে, এখান থেকে কোশ্চেন আসে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেন। আচ্ছা, IUCN এর তোমরা সবাই জানো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস। তো ওরা কি করে না, বিভিন্ন তালিকা প্রকাশ করে তোমরা জানো, যেমন রেড লিস্ট তারা প্রকাশ করে। এই রেড লিস্টে তারা কি উল্লেখ করে না, বিলুপ্তির সম্ভাবনাময় উদ্ভিদ গোষ্ঠীর একটা তালিকা প্রকাশ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই তালিকাতে আমরা কি দেখতে পাই না, অনেকগুলো দেখো টার্মিনোলজি তারা ইউজ করে। যেমন যদি হচ্ছে দেখো অবলুপ্ত হয় তাকে বলা হয় এক্সটিন্ট ইন দা ওয়াইল্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, তারপর হচ্ছে বিপদগ্রস্ত, কম বিপদগ্রস্ত, ডেটা ডেফিসিয়েন্ট বা তথ্য অসম্পূর্ণ, কিংবা দেখো নন ইভালুয়েটেড। তাহলে এই যে তোমার নামগুলো রয়েছে, রিসেন্ট যে কোশ্চেন পেপারগুলো হচ্ছে না, রিসেন্ট যে কোশ্চেনগুলো, তো এই জায়গাগুলো থেকে বেশি ফোকাস করছে বা তোমার হচ্ছে কোশ্চেন দেওয়ার সম্ভাবনাটা বেশি। তো তোমরা কি মনে রাখবে? তো যেমন হচ্ছে কি তোমরা মনে রাখবে যে এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস দু একটা নাম মনে রাখবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ বারবেরিস, বা তোমার হচ্ছে কি প্রাণী যদি তোমরা মনে রাখো, যেমন সাস, ভেনিটাস, এগুলো তোমরা মনে রাখবে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। যদি তোমরা মনে রাখবে, যেমন দেখো লাল পাতা বা তোমার হচ্ছে কি বেন্টিক নেকিয়া, নিকোবারিয়া, এটা হচ্ছে একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। ভালনারেবল বা বিপদগ্রস্ত তোমরা মনে রাখবে। ঠিক আছে, বা এই যে র্যাঙ্ক, এই যে তোমার হচ্ছে টোটাল 8টা। ঠিক আছে, এই র্যাঙ্কটা কথাও মনে রাখবে, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে সিকোয়েন্স, এটাও কিছুটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এক্সটিন্ট ইন দা ওয়াইল্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, তারপর হচ্ছে তোমার ভালনারেবল, লোয়ার রিস্ক, ডাটা ইনসাফিসিয়েন্ট, তারপর হচ্ছে নন ইভালুয়েটেড। এবার দেখো আরেকটা টপিক চলে আসি আমরা ফিজিওলজি থেকে।
ভলিউমস এন্ড ক্যাপাসিটিস অফ লাংস। ওকে, তো এই ভলিউমস এন্ড ক্যাপাসিটি অফ লাংসে তোমরা কি দেখবে? তো দেখো যেমন হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি টাইডাল ভলিউম, ঠিক আছে? টাইডাল ভলিউমের মান কত? তোমরা জাস্ট হচ্ছে ডেফিনেশন না দেখে শুধুমাত্র এদের পরিমাপটা মনে রাখবে। তো দেখো সুস্থ পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাসক্রিয়া বা টাইডাল ভলিউম কত? 500 ml। তো একটা রেঞ্জ রয়েছে 400 থেকে 600 ml মধ্যে। তো সেটা আবার ডিপেন্ড করছে কার ক্ষেত্রে দেখো, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি শিশুদের ক্ষেত্রে কত, মানে শিশু বলতে নবজাতক শিশু, তার ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 20 ml। 7 থেকে 15 বছর হলে হচ্ছে কি 1500 থেকে 300 ml, ঠিক আছে? এবং বয়স বৃদ্ধির সঙ্গে এটা পরিমাণটাও বাড়বে। রেসিডুয়াল ভলিউম কি আমরা আরভি দিয়ে প্রকাশ করি, এটা পুরুষের ক্ষেত্রে 1100 ml আর স্ত্রী লোকের ক্ষেত্রে 1000 ml, ঠিক আছে? আইআরভি যেটা এটাও মনে রাখবে, তোমার হচ্ছে কি 2000 থেকে 3000 ml। তারপর ইআরভি এটাও তোমরা মনে রাখবে, পুরুষের ক্ষেত্রে হচ্ছে কি 1000 থেকে 1800, স্ত্রী লোকের ক্ষেত্রে হচ্ছে কি তোমার 600 থেকে 1200। আর তার পাশাপাশি দেখো এখানে আরো কিছু হচ্ছে কি তোমার বলা রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার ডেড স্পেস যেটা আছে তোমার 150 ml পর্যন্ত। এটা কোনোভাবেই রেসপিরেশনে আরে কি হয়েছে, ফোন করছে কেন, মাথা খারাপ হয়ে গেছে। এই তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো কি সমস্যা তোমার, কি হয়েছে? দেখো তাহলে যেটা আছে কি তোমার ভাইটাল ক্যাপাসিটি বা যেটা সবগুলোকে জয়েন করলে ভাইটাল ক্যাপাসিটি সমান টাইডাল ভলিউম, আইআরভি এবং ইআরভি, ঠিক আছে? এটা যদি আমরা টোটাল করি তাহলে এবং হচ্ছে কি এটা দাঁড়াচ্ছে কত না 4500 থেকে 5300 ml। চলো এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে, কারণ এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো, এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, বিভিন্ন রিসেপ্টর যেগুলো রয়েছে, যেমন হচ্ছে কি স্পর্শ গ্রাহক, চাপ গ্রাহক, শৈত্য গ্রাহক, উত্তাপ গ্রাহক, যন্ত্রণা গ্রাহক, টান গ্রাহক এবং ঘ্রাণ গ্রাহক। এগুলো প্রত্যেকটা নাম তোমরা দেখে রাখবে, কারণ হচ্ছে কি তোমাদের পরীক্ষাতে দিয়ে থাকে, ঠিক আছে? আমি পিডিএফ পাঠিয়ে দেবো তোমাদের যে তিনটে গ্রুপের ক্লাস হচ্ছে, আমি প্রত্যেককে তোমাদের গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, তোমরা জাস্ট দেখে নাও। স্পর্শ গ্রাহকের নাম কি? মেইজনার কণিকা বা মার্কেল চক্র। চাপ গ্রাহকের নাম হচ্ছে দেখো পেসিনিয়াস কণিকা। শৈত্য গ্রাহকের নাম হচ্ছে গাউসের প্রান্তস্ফীতি। উত্তাপ গ্রাহক হচ্ছে দেখো গোলগি মেজনি বা তোমার রেতিনির প্রান্ত অঙ্গ। যন্ত্রণা গ্রাহক হচ্ছে দেখো মুক্ত স্নায়ু প্রান্ত, ঠিক আছে? এইগুলো নাম মনে রাখবে, এগুলো হচ্ছে বিভিন্ন রিসেপ্টর হিসেবে। স্যার এই ক্লাসের পিডিএফ আর লিংকটা পাঠিয়ে দেবেন কি? সবটাই দেওয়া হয়, এখন দেখে নাও, ঠিক আছে? যেটা পড়ানো আমি তো একই কথা বললাম, বাংলাই তো বললাম। দেখো এবার আরেকটা সিস্টেম দেখো এখানে আরএএস, এর পুরো নাম কি? রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ঠিক আছে? আমাদের যে কিডনি ফাংশন করে, ঠিক আছে? তো কিভাবে কাজটা হয় এই রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পাই। তো দেখো প্রথমে যকৃৎ থেকে কি খরিত হয় দেখো এনজিওটেনসিন, মনে রাখবে কোথা থেকে খরিত হয়, তাহলে যকৃৎ থেকে। এবং প্যারালালি আমরা দেখতে পাই কিডনি বা বৃক্ক থেকে রেনিন খরিত হয়। এই এনজিওটেনসিনের যে মানে এনজিওটেনসিনকে রেনিন কি করছে দেখো এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে দিচ্ছে। ওকে, এবার কি হচ্ছে দেখো না এই এনজিওটেনসিন 1 ফুসফুস থেকে বা লাংস থেকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম
কি করছে দেখো, না এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে দেয়। এই এনজিওটেনসিন 2 এবার কি করছে দেখো, অ্যাডেনাল কর্টেক্স কে তোমার উদ্দীপিত করে, যে সেখান থেকে এলডোস্টেরন ক্ষরণ করে। এলডোস্টেরন নেফ্রনের কোষকে উদ্দীপিত করে Na+ মানে সোডিয়ামের পুনঃবিশ্লেষণের হারটাকে বৃদ্ধি করে দেয়। কি বলা বুঝতে পারছো? তো এখান থেকে কোশ্চেন কিরকম আসবে, যে তোমাকে বলবে যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম কোথা থেকে গঠিত হয়। চারটা অপশন দিয়ে দিবে, তাহলে তোমরা মনে রাখবে যে ফুসফুস থেকে। এনজিওটেনসিন কোথা থেকে গঠিত হয়? যকৃৎ থেকে। রেনিন কোথা থেকে গঠিত হয়? বৃক্ক থেকে। বা কে কাকে কনভার্ট করছে, এই জিনিসটাও তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এলডোস্টেরন অ্যাডেনাল কর্টেক্স থেকে গঠিত হয়, নেফ্রনের কোষকে উদ্দীপিত করে সেখানে সোডিয়াম পুনঃবিশ্লেষণের হারটাকে বৃদ্ধি ঘটায়। তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটাও তোমরা দেখবে। দেখো এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের হচ্ছে কি বটানিতে অ্যানাটমিতে রয়েছে। ঠিক আছে, এই অ্যানাটমিতে দেখো কিছু থিওরি বা তথ্য রয়েছে। যেমন দেখতে পাচ্ছ তোমরা এপিক্যাল সেল থিওরি বিজ্ঞানী হফম্যানস্টার 1877 খ্রিস্টাব্দে তিনি প্রবর্তন করেন। বিজ্ঞানী হেনস্টেইন তোমার 1868 থেকে 70 হিস্টোজেন তথ্য মানে প্রবর্তন করেন বা ইন্ট্রোডিউস করেন, এটাও তোমরা মনে রাখবে। অ্যাকর্ডিং টু হিস্টোজেন থিওরি, ঠিক আছে, মূল এবং কাণ্ড যে কলার স্তরগুলো রয়েছে তাকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা আছে ডার্মাটোজেন, একটা প্লিরোম, একটা হচ্ছে পেরিপ্লেম। বুঝতে পেরেছো? তো তাহলে হিস্টোজেন তথ্য অনুযায়ী এই ডার্মাটোজেন থেকে কি তৈরি হয় না বহিঃস্থ স্তর, অর্থাৎ কলাতন্ত্র গঠিত হয়। এটাকে যদি আমরা ইংলিশে বলি না এপিডার্মিস, যেটা এই লেয়ারগুলো আমরা এখান থেকে তৈরি হতে দেখতে পাই। প্লিরোম থেকে কি তৈরি হয়? কর্টেক্স এবং অন্তঃস্থ। ঠিক আছে, কর্টেক্স এবং অন্তঃস্থ গঠিত হয়। পেরিপ্লেম থেকে কি তৈরি হয়? এবং অন্তঃস্থ গঠিত হয়। স্যার অন্তঃস্থ কি হবে? অন্তঃস্থকের ইংলিশ কি হবে? অন্তঃস্থ মানে হচ্ছে কি এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস। আর পেরিপ্লেম থেকে মজ্জা বা পিত্ত গঠিত হয়। ওকে, তাহলে হিস্টোজেন তথ্য কে প্রবর্তন করেন? হানস্টেইন। হিস্টোজেন তথ্য অনুযায়ী তিনটে লেয়ার কি কি? ডার্মাটোজেন, পেরিপ্লেম, প্লিরোম। ডার্মাটোজেন থেকে কি গঠিত হয় না ডার্মাটোজেন থেকে গঠিত হয় ত্বক কলাতন্ত্র বা এপিডার্মাল সিস্টেমগুলো। প্লিরোম থেকে তৈরি হয় এন্ডোডার্মিস, পেরিপ্লেম থেকে তৈরি হয় পিট বা মজ্জা। আচ্ছা, তারপরে দেখো 1924 খ্রিস্টাব্দে আরেকটা থিওরি এসেছে, তার নাম কি? টিউনিকা কর্পাস থিওরি। ঠিক আছে, এটা কে মানে বিজ্ঞানী হচ্ছে স্কিমিড, তিনি হচ্ছে কি এটাকে ইন্ট্রোডিউস করেন। টিউনিকা কর্পাস থিওরি অনুযায়ী যে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু বা অগ্রস্থ ভাজ্য কলার দুটো কলাস্তর দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে টিউনিকা, একটা কর্পাস। তো টিউনিকা থেকে কি গঠিত হয় না বহিঃস্থক এবং বহিঃকর্টেক্স তৈরি হয়। আর কর্পাস থেকে অন্তঃকর্টেক্স এবং স্টিলি গঠিত হয় অ্যাকর্ডিং টু টিউনিকা কর্পাস থিওরি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বহিঃস্থক আর বহিঃকর্টেক্স কি হবে? বহিঃস্থক একটু আগেই বাবা বললাম। বহিঃস্থক বললাম যে বহিঃকর্টেক্স হচ্ছে এক্সটার্নাল কর্টেক্স। হ্যাঁ, এক্সটার্নাল যে কর্টেক্স সেটা হচ্ছে আমরা বহিঃকর্টেক্স বললাম। স্যার শাল, এই যে টিউনিকা কর্পাস থিওরি এর শালগুলো, এটাও কি মনে রাখতে হবে? ইয়েস, মনে রাখবে। ওকে স্যার। আচ্ছা, মেন্টেল কোর থিওরি, এটা পোফাম এবং চেন দুজন সায়েন্টিস্ট এরা ইন্ট্রোডিউস করেছেন। ঠিক আছে, তো এটাও তোমরা একটু মনে রাখবে, মানে এতটা তোমরা মনে রাখবে। তাহলে কি হলো? এপিক্যাল সেল থিওরি, হিস্টোজেন থিওরি, টিউনিকা কর্পাস থিওরি, মেন্টাল কোর থিওরি। ওকে, কে পড়েছেন কত সালে, এই জিনিসটা তোমরা মনে রাখতে হবে। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এখানে কয়েকটা বায়োস্ফিয়ার নাম দেওয়া রয়েছে। এটা মনে হয় চেঞ্জ হবে। এটা 14টি বায়োস্ফিয়ার রিজার্ভ চেঞ্জ বর্তমানে আপডেটেড হয়েছে লিস্টে। তোমার হচ্ছে কি কটা হয়েছে গো? স্যার 18টা 19টা। আমি লাস্ট দেখলাম 19টা। তারপরে কি চেঞ্জ হয়েছে? 19টা।
কিন্তু এটা সংখ্যা তোমাকে জিজ্ঞাসা করবে না যে টোটাল ভারতে 22 22 পরিবারের সংখ্যা কোটা, এই ধরনের কোশ্চেন কোশ্চেন তোমাদেরকে দিবে না। তো কি কি তোমরা দেখে নাও যে নাম দেবে, বলো। হ্যাঁ বলো। লোকেশন গুলো দিতে পারে এখান থেকে। সুভাষ তুমি ফোন করছিলে কেন? জয়েন করতে পারছিলাম না? আমি তো জয়েন হতেই পারছিলাম না। আরে ওটা অ্যাকচুয়ালি সমস্যা হয়ে গেছে। আজকে হচ্ছে কি তোমার সবাই জয়েন করে গেছে, 100 জন পেরিয়ে গেছে। বুঝতে পারলে? আমার খেয়াল ছিল না যে লিমিট 18 দেখাচ্ছে 22 পেরিয়ে যান। যাই হোক, তো এটা টোটাল দিবে না, তুমি 18 বা 19টা মনে রাখবে। আমি একবার দেখছিলাম যে 19টা ছিল। বা যাই হোক, তো তুমি 18টা বলছো, কিন্তু এখানে মনে রাখবে নীলগিরি যেটা আছে প্রথম 22 এটা কর্ণাটকে রয়েছে, নন্দা দেবী উত্তরাঞ্চল, তারপর হচ্ছে গুলফ অফ মান্নার যেটা তামিলনাড়ু, অগাস্টমালাই কেরালা, সুন্দরবন আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তোমরা জানো। পঞ্চমালি বা পাঁচমারি মধ্যপ্রদেশ, মানস আসাম, কাঞ্চনজঙ্ঘা সিকিম, নররেগ হচ্ছে মেঘালয়, গ্রেট নিকোবর হচ্ছে আন্দামান নিকোবর, সিমলিপাল হচ্ছে উড়িষ্যা, ডিব্রু সাইখোয়া হচ্ছে তোমার আসাম, তারপর হচ্ছে দেবাং হচ্ছে অরুণাচল প্রদেশ, আর অমরকন্তক যেটা আছে ছত্তিশগড়। এটা জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে, বোঝানোর কিছু নেই, তোমরা এটা পড়ে নেবে। আচ্ছা, নেক্সট যে স্লাইড দেখতে পাচ্ছ তোমরা, এখানে কয়েকটা টেরিডোফাইটের কমন নেম বা সাধারণ নেম, কমন নেম বা সাধারণ নাম দেওয়া রয়েছে। তোমরা সবগুলো মনে রাখতে পারবে না আমি জানি, এখান থেকেও সাজেশন করে দিচ্ছি। যেমন ইকুইজিটামকে হোস্টেল বলে, এটা মনে রাখতে হবে। লাইকোপোডিয়ামকে ক্লাব মোস বলে এটা মনে রাখতে হবে। স্লাজিনেলাকে তোমার লিটল ক্লাব বা স্পাইক মোস বলে এটা মনে রাখতে হবে। সেই সঙ্গে তোমার স্লাজিনেলা ব্রায়োপটেরিস এটা তোমার সবজিবনী বলা হয়, এটাও মনে রাখবে। আর এডিএনটাকে মেডেন হেয়ার ফার্ন, এটাও তোমরা মনে রাখবে। আর বাকিগুলো অপশনাল তোমরা দেখে রাখবে। ঠিক আছে, এই পাঁচটা মনে রাখতে হবে। স্লাজিনেলাকে বলা আছে লিটল ক্লাব মোস বা স্পাইক মোস, লাইকোপোডিয়ামকে ক্লাব মোস বলা হয়, ইকুইজিটামকে হোস্টেল বলা হয়, এডিএমটাকে মেডেন হেয়ার ফার্ন বলা হয়, আর তোমার হচ্ছে কি স্লাজিনেলা ব্রায়োপটেরিসকে বলা আছে মৃত সঞ্জীবনী। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। চলো পরের স্লাইডে যাই। আচ্ছা, এটা তো ওই লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে প্ল্যান্ট প্যাথোলজিতে যে স্পেসিফিক ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজের নামগুলো জানবে, এবং তার জন্য যে হোস্ট বা পোষক সেগুলো নাম জানবে, এবং মাইক্রোঅর্গানিজমের নামগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো কিছু ডিজিজ রয়েছে, যেমন স্পট, স্ট্রেপ এন্ড স্ট্রাইপ, ক্যাঙ্কার, ব্লাইট, ডাম্পিং অফ, পচন বা শুকিয়ে যাওয়া। তো এর মধ্যে তোমরা মনে রাখবে যেমন কনফিউশনটা হয় লেড ব্লাইট অফ পটেটো আর হচ্ছে আর্লি ব্লাইট অফ টমেটো। তো লেড ব্লাইট অফ পটেটো হচ্ছে তোমরা জানো ফাইটোপথরা ইনসিস্টেন্স, আর আর্লি ব্লাইট অফ টমেটো হচ্ছে তোমার অল্টারনেরিয়া সোলানি, আর লিফ ব্লাইট অফ মেইজ মনে রাখবে হেলমিনথোস্পোরিয়াম। ঠিক আছে, তো তার পাশাপাশি বাকিগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, আইসিবিএন এর কিছু নিয়ম কানুন রয়েছে, তোমাদের এর আগেও ক্লাসে বলা হয়েছে। তো মেইনলি আমরা 7টা ক্যাটাগরি দেখতে পাই, হায়ারার্কি ক্যাটাগরিতে 7 মেন ক্যাটাগরি দেখতে পাই। ক্যাটাগরি এটা সবাই তোমরা আশা করি জানো। এক নম্বর হচ্ছে কিংডম, 2 নম্বর হচ্ছে ডিভিশন বা ফাইলাম। ডিভিশনটা আমরা প্ল্যান্টে ইউজ করি, ফাইলামটা কোথায় ইউজ করি আমরা অ্যানিমাল ক্ষেত্রে। এরপরে আসবে কিংডম, ডিভিশন, তারপর হচ্ছে তোমার ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এই 7টা তোমরা সবাই নাম জানো। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে যদি ডিভিশন হয় তার এন্ডিং এ কি বসে যাবে। আচ্ছা, কেউ কি আনমিউট করে রেখেছো বাবা? বৈশাখীরা কি নাম জানো? তুমি মিট করো।
দেখো ডিভিশনের শেষে হচ্ছে কি তোমার ডিভিশনের ফাইটা শেষে হচ্ছে হচ্ছে কি কি তোমার অ্যাড হয়, ফাইটা হচ্ছে কি অ্যাড হয়, সাব ডিভিশনের ক্ষেত্রে ডিভিশনের হচ্ছে ক্ষেত্রে যে ফাইটিনা অ্যাড হয়, ফাইটিনা অ্যাড হয়, ক্লাসের পরে ক্লাসের হচ্ছে পরে হচ্ছে অপসিডা, অপসিডা, সাব ক্লাসের সাব পরে ক্লাসের হচ্ছে হচ্ছে তোমার তোমার অপসিডি, অপসিডি, অর্ডারের ক্ষেত্রে অর্ডারের দেখো ক্ষেত্রে দেখো এলিস, এলিস, সাব অর্ডার সাব রয়েছে অর্ডার তোমার হচ্ছে তোমার এটা সাব অর্ডার মনে রাখতে মনে পারবে রাখতে না, পারবে ছেড়ে না, দাও। ছেড়ে দাও। ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলির মনে ক্ষেত্রে রাখবে মনে রাখবে এ এ সি সি ই এই, এ ই, ঠিক আছে? এই ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে জিনিসগুলো একটু রাখবে। মনে রাখবে। আচ্ছা আমি আচ্ছা আমি বলে দিচ্ছি, বলে দাঁড়াও। দিচ্ছি দাঁড়াও, কোনগুলো মনে রাখবে দাঁড়াও বলে বলে দিচ্ছি। দিচ্ছি। তাহলে ডিভিশনটা মনে ডিভিশনটা রাখবে, মনে রাখবে, ক্লাসটা মনে ক্লাসটা রাখবে, মনে রাখবে, অর্ডার মনে অর্ডার রাখবে, মনে রাখবে, ফ্যামিলি মনে ফ্যামিলি রাখবে, মনে রাখবে। ঠিক আছে? ঠিক এই আছে? চারটা এই চারটা অবভিয়াসলি তোমরা অবভিয়াসলি মনে তোমরা রাখবে, মনে রাখবে। বাকিগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে অপশনাল, অপশনাল, তোমরা দেখে তোমরা রাখবে। দেখে রাখতে পারো। কি বলা বুঝতে পারো? বুঝতে পারলে? এগুলো লাস্ট লাস্ট ওয়ার্ডটা ওয়ার্ডটা আমরা আমরা কি কি ইউজ ইউজ করি করি এটা তোমরা মনে তোমরা রাখবে। মনে রাখবে। আর আর ট্যাক্সোনমি ট্যাক্সোনমি মানে সিলিবিনাসের সিলিবিনাসের প্রতিটি প্রতিটি র্যাঙ্ককে র্যাঙ্ককে আমরা আমরা কি কি বলি? বলি? ট্যাক্সন বলি, ট্যাক্সন বলি। ঠিক আছে? ঠিক আছে? ক্লাসিফিকেশনে বা ক্লাসিফিকেশনে বা সিলিবিনাসে সিলিবিনাসে প্রত্যেকটা যে প্রত্যেকটা র্যাঙ্ক যে দেখতে র্যাঙ্ক পাচ্ছ দেখতে পাচ্ছ এটাকে আমরা এটাকে কি আমরা বলি? কি বলি? ট্যাক্সন বলি। ট্যাক্সন বলি। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আরেকটা এখানে জিনিস প্রশ্ন এখানে হয়, প্রশ্ন হয়, কি প্রশ্ন হয় বলো দেখি? বলো দেখি সিকোয়েন্স। সিকোয়েন্স। তো দেখো এই দেখো এটা তো এটা তো 7টা 7টা ডিভিশন, ডিভিশন, এই এই 7টা 7টা ডিভিশন ডিভিশন সবসময় হচ্ছে সবসময় হচ্ছে কি সিকোয়েন্সে থাকে সিকোয়েন্সে না। থাকে না। অনেক সময় অনেক দেখবে সময় দেখবে ট্রাইব ট্রাইব ঢুকে যায়, ঢুকে যায়, বা তোমার বা হচ্ছে তোমার কি হচ্ছে কি এখানে এখানে আমরা আমরা দেখতে পাই দেখতে হচ্ছে পাই কি হচ্ছে দেখো কি দেখো সাব ক্লাস বা ক্লাস হচ্ছে বা কি হচ্ছে তোমার কি সাব তোমার অর্ডার, সাব অর্ডার, ট্রাইব তো ট্রাইব তো বললাম বললাম আমি, আমি, ঠিক আছে? ঠিক সেই আছে? সঙ্গে সেই হচ্ছে সঙ্গে কি হচ্ছে তোমার কি তোমার সিরিজ সিরিজ বা তোমার হচ্ছে তারপরে ভ্যারাইটি, ভ্যারাইটি, এই এই জিনিসগুলো চলে জিনিসগুলো আসে। চলে আসে। তো তো তোমরা একটু তোমরা জাস্ট একটু জাস্ট সিকোয়েন্স গুলো সিকোয়েন্স মনে গুলো রাখবে মনে রাখবে কোনটার পর কোনটার কি পর হয়, কি হয়, কারণ এই কারণ এই সিকোয়েন্স সিকোয়েন্স থেকেও থেকেও পরীক্ষা পরীক্ষা প্রশ্ন প্রশ্ন দেয়, সিকোয়েন্স থেকে থেকে এক্সামে এক্সামে কোশ্চেন আসে, কোশ্চেন আসে। ঠিক আছে? ঠিক আছে? কোশ্চেন আসে, কোশ্চেন আসে, দেখে নাও। দেখেন। এটা একটা এটা হট একটা হট টপিক টপিক বলতে বলতে পারো, পারো, এটাও এটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। এটা কি এটা দেখতে কি পাচ্ছ দেখতে বলো পাচ্ছ দেখি? বলো দেখি? দুটো দুটো পাথওয়ে, পাথওয়ে, একটা হচ্ছে একটা দেখো হচ্ছে দেখো অ্যাপোপ্লাস্ট, অ্যাপোপ্লাস্ট, এটা হচ্ছে এটা হচ্ছে সিমপ্লাস্ট। সিমপ্লাস্ট। সবাই শুনতে সবাই পাচ্ছ শুনতে তো? পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। তো এই অ্যাপোপ্লাস্ট সিমপ্লাস্টের সিমপ্লাস্টের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি আমরা দেখতে কি পাই দেখতে দেখো? পাই দেখো? তোমরা সবাই সবাই জানো জানো যে যে একটা একটা রুটের রুট হেয়ার থেকে মানে থেকে সোয়েল সোয়েল থেকে থেকে একদম পুরো ভাস্কুলার বান্ডিল বান্ডিল পর্যন্ত, পর্যন্ত ভাস্কুলার বান্ডিল বান্ডিল কি হয় না ওয়াটারটা ওয়াটারটা লেটারাল লেটারাল মুভমেন্ট মুভমেন্ট আমরা দেখতে পাই। তো তো সেক্ষেত্রে একটা রুটের রুটের এপিডার্মিসের পরে এপিডার্মিসের পরে কি থাকে? রুট হেয়ার থাকে, থাকে, ওয়াটার ওয়াটার অ্যাবজর্ব অ্যাবজর্ব করছে। করছে। এবার দেখো এবার দেখো এখানে এখানে এ সেল এ একটা সেল বি একটা সেল, বি সেল, দুটো সেল দুটো সেল পাশাপাশি পাশাপাশি রয়েছে। তো কি তো হয় কি দেখো হয় দেখো, একটা সেল থেকে থেকে আরেকটা আরেকটা সেলে সেলে মাঝখানে যে মাঝখানে যে কানেক্টিভিটি কানেক্টিভিটি থাকে থাকে এটাকে আমরা বলি বলি প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা। এই এই প্লাজমোডেসমাটার প্লাজমোডেসমাটার মাধ্যমে মাধ্যমে যখন যখন নিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট কিংবা কিংবা ওয়াটার ওয়াটার মুভমেন্ট হয় মুভমেন্ট হয় তখন তাকে আমরা কি বলি কি বলি না, এটাকে আমরা এটাকে কি আমরা বলি কি দেখো, বলি দেখো? এটাকে আমরা কি আমরা কি বলি, বলি? এটাকে এটাকে আমরা আমরা থ্রু সাইটোপ্লাজম মানে মানে সিমপ্লাস্ট বলি, সিমপ্লাস্ট বলি। ঠিক আছে? ঠিক আছে? এটাকে আমরা এটাকে আমরা সিমপ্লাস্ট। সিমপ্লাস্ট বলি। তাহলে তাহলে প্লাজমোডেসমাটার প্লাজমোডেসমাটার মাধ্যমে মাধ্যমে যেটা যেটা হয় হয় সেটাকে আমরা আমরা সিমপ্লাস্ট। সিমপ্লাস্ট বলি। আর যদি যদি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা তোমরা এই যে এই যে সেলুয়াল রয়েছে সেলুয়াল রয়েছে এটাকে আমরা এটাকে কি বলি আমরা কি বলি সেলুয়াল, সেলুয়াল। এই যে এখানে রয়েছে। এখানে রয়েছে। এই এই সেলুয়াল থ্রু সেলুয়াল যদি থ্রু যদি ট্রান্সপোর্ট হয় ট্রান্সপোর্ট হয় তখন তাকে তখন আমরা তাকে আমরা কি বলি? অ্যাপোপ্লাস্ট। অ্যাপোপ্লাস্ট। তাহলে দেখো দেখো ওয়াটার ওয়াটার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ল্যাটারালি ল্যাটারালি দুটো দুটো পাথওয়ের পাথওয়ের মাধ্যমে হয়, মাধ্যমে হয়। এটা এটা অ্যাপোপ্লাস্ট, অ্যাপোপ্লাস্ট, এটা সিমপ্লাস্ট। তাহলে মনে রাখবে মনে রাখবে প্লাজমোডেসমাটা দিয়ে প্লাজমোডেসমাটা হলে দিয়ে হলে সিমপ্লাস্ট সিমপ্লাস্ট, আর আর সেলুয়াল থ্রু সেলুয়াল হলে থ্রু হলে তখন তাকে তখন বলি তাকে আমরা বলি আমরা অ্যাপোপ্লাস্ট। অ্যাপোপ্লাস্ট। এবার দেখো এবার দেখো সমস্যা কি না দেখবে দেখবে আরেকটা আছে কি লেয়ার আমরা দেখতে পাই, তার নাম কি ক্যাসপেরিয়ান ট্রি। ক্যাসপেরিয়ান ট্রি থাকে কার মাঝখানে কি বলতে পারবে? রুট এন্ডোডার্মিস মূলের অন্তর্তকে এন্ডোডার্মিস এন্ডোডার্মিস আর রুট পেরিসাইকেল। এন্ডোডার্মিস আর ভেতরে থাকবে পেরিসাইকেল। এর মাঝখানে থাকবে কে? এই ক্যাসপেরিয়ান ট্রি। এটা এতটাই মানে তোমার হাইলি লিগনিফাইড হয় যে ওয়াটার এর মধ্যে দিয়ে যেতে পারে না। তাহলে দেখো যদি হচ্ছে কি তোমার এই সেলুয়ালে এখানে যদি ক্যাসপেরিয়ান ট্রি চলে আসে
তাহলে সেখানে কোন ট্রান্সপোর্ট সিস্টেমটা প্রিভেন্ট হবে? অ্যাপোপ্লাস্ট, কারণ অ্যাপোপ্লাস্ট সেলুয়ালে তোমরা দেখতে পাচ্ছ ক্যাসপিরিয়ান ফিড চলে আসবে। তাহলে তখন কি হবে না, অ্যাপোপ্লাস্টকে আবার সেলের মধ্যে দিয়ে গিয়ে সিমপ্লাস্ট করতে হবে, দিয়ে আবার অ্যাপোপ্লাস্ট করবে। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এখানে তিনটে জিনিস দেখলাম। একটা আছে তোমার অ্যাপোপ্লাস্ট, এটা সিমপ্লাস্ট, আর এটা হচ্ছে ক্যাসপিরিয়ান ট্রি। এই ক্যাসপিরিয়ান ট্রি থাকার জন্য অ্যাপোপ্লাস্টকে সিমপ্লাস্ট হয়ে আবার অ্যাপোপ্লাস্টকে ভাস্কুলার বান্ডিল পর্যন্ত ওয়াটার ট্রান্সফার করাতে হচ্ছে। তো এটা হচ্ছে খুবই হট টপিক বলতে পারো, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। চলো পরের স্লাইডে। আচ্ছা, এই যে ঠিক মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আছে দেখো একটা মস্তিষ্কের যে বিভিন্ন লোব রয়েছে বা খন্ড রয়েছে সেগুলোকে দেখানো হয়েছে। একটা দেখতে পাচ্ছ এখানে আমরা একটু চেপে গেছে, তবে ফ্রন্টাল লোব, এটা মেইনলি কিসের সঙ্গে রিলেটেড? পার্সোনালিটি, মুভমেন্ট আর হচ্ছে সেন্স অফ স্মেল। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। দেখো সেই সঙ্গে প্যারাইটাল লোব যেটা, এটা কিসের কাজের সঙ্গে জড়িত? আইডেন্টিফিকেশন অফ অবজেক্টস, সেন্স অফ পেন এন্ড টাচ, মানে যন্ত্রণা কিংবা হচ্ছে কি স্পর্শ। সেই সঙ্গে দেখো আমাদের বডি নেভিগেশন বা স্পেশাল পজিশন, এইগুলো প্যারাইটাল লোব কন্ট্রোল করছে। অক্সিপিটাল লোবের কাজ কি? দেখতে সাহায্য করে। টেম্পোরাল লোব দেখো মেমোরি, স্পিচ, মিউজিক্যাল রিদম। ঠিক আছে, আমাদের কথা বলতে আমাদের মেমোরি এটা টেম্পোরাল লোবের সঙ্গে জড়িত। আর যেটা পোন্স সেটা রয়েছে কন্ট্রোল অফ আই এন্ড ফেস মুভমেন্ট, আমাদের যে চোখের বা আমাদের ফেস মুভমেন্ট, এটা হচ্ছে পোন্স দ্বারা রেগুলেটেড হয়। আর যে সেকশন হচ্ছে মেডুলা, যেটা কন্ট্রোল অফ হার্ট এন্ড লাংস। ঠিক আছে, মেডুলা ভাঙ্গাটা যেটা আমাদের হচ্ছে লাংস কিংবা হার্টের ফাংশনটা কন্ট্রোল করতে সাহায্য করছে। তো এটাও কিন্তু তোমরা মনে রাখবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। দেখো পরের যে দেখতে পাচ্ছি আমরা পিএইচ তোমরা জানো যে মাইনাস লগ এইচ প্লাস হয়। তো সেক্ষেত্রে এই পিএইচ হচ্ছে মূলত এনজাইমের ক্ষেত্রে খুবই ভাইটাল রোল প্লে করে, কারণ স্পেসিফিক পিএইচে স্পেসিফিক এনজাইমের কার্যকারিতা আমরা দেখতে পাই। পিএইচ চেঞ্জ হওয়া মানে তোমার হচ্ছে কি হয়, এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে যে ছটি এনজাইম মেনশন করা রয়েছে, প্রত্যেককে পিএইচ এর মানে অপটিমাম পিএইচ তোমরা মনে রাখবে, মানে এই অপটিমাম পিএইচই কাজ করে। এর কম বা বেশি হয়ে গেলে এরা কিন্তু ফাংশন কিন্তু তোমার হচ্ছে কি কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা কমতে থাকে। পেপসিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সবচেয়ে কম পিএইচে কাজ করছে পিএইচ 2, ক্যাটালাইজের ক্ষেত্রে 7.6, ট্রিপসিনের ক্ষেত্রে 8.3, ফিউমারেজের ক্ষেত্রে 7.8, রাইবোনিউক্লিয়েজের ক্ষেত্রে 7.8, আর্জিনেজের ক্ষেত্রে 9.7। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ তো? কারণ প্রবলেম হচ্ছে না তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। না স্যার। ঠিক আছে, দেখো এবার দেখো, তোমরা নিশ্চয়ই পড়েছো যে মেজরলি আমরা এনজাইমকে টোটাল 6টি ক্যাটাগরিতে ভাগ করি। ঠিক আছে, ছোট ক্যাটাগরি কি রয়েছে দেখো, একটা অক্সিডোরিডাকটেজ, একটা ট্রান্সফারেজ, এটা হাইড্রোলেজ, এটা লাইজ, আইসোমারেজ, আর হচ্ছে তোমার লাইগেজ। তো এদের হচ্ছে কি দেখো, এই যে ক্যাটাগরি বা শ্রেণী, ঠিক আছে, এটা ক্যাটাগরি বা ক্লাস বলতে পারো। এই 6টি ক্লাসে ভাগ করি আমরা। তো অক্সিডোরিডাকটেজ নাম বুঝতে পারছো, এরা জারণ ঘটায়। একটা উদাহরণ মনে রাখবে, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। ট্রান্সফারেজের ক্ষেত্রে এরা কি করে না, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকে ট্রান্সফার করে, স্থানান্তরণ করে বা ট্রান্সফার করে সাহায্য করে, যেমন হেক্সোকাইনেজ। হাইড্রোলেজের কাজ হচ্ছে আদ্র বিশ্লেষণ করা, হাইড্রোলাইসিস করা, যেমন উদাহরণ হচ্ছে মনে রাখবে ট্রিপসিন। লাইজের কাজ কি না, যখন কোনো দ্বিবন্ধনী সৃষ্টি বা অপসারিত করে গ্রুপ স্থানান্তরণ করে। ঠিক আছে, এটা যেমন পাইরুভেট কার্বক্সিলেজ। আইসোমারেজ হচ্ছে আইসোমারেশন ঘটায়
যেমন যেমন হচ্ছে মেলেট আইসোমারেজ আর লাইগেজ কি করে না এটিপি জাতীয় যৌগের আগ্নেয় বিশ্লেষণ ঘটায় এবং বন্ধনীয় নতুন বন্ধনী সৃষ্টি করে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার পাইরুভেট কার্বক্সিলেজ। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখবে। কি বাবা তাপস কোথায় ছিলে তখন? তাপস নাকি জয়েন করতে পারোনি নাকি? যাই হোক, দেখো তাহলে এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। জুলফিকর ক্লাস করছো? না নেই। মহাজমিন হ্যাঁ স্যার। প্রিপারেশন কেমন চলছে? হয়ে যাবে তো? আশা করছি স্যার হয়ে যাবার। হ্যাঁ একদম পেতেই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমাদের টাইমটা কিন্তু কম। ঠিক আছে, তোমার পরীক্ষাতে জানো 90টা কোশ্চেন থাকবে, টাইম হচ্ছে 90 মিনিট। এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু করতে হবে। শনিবার ক্লাসটা সবাই করো, আমি বলে দেবো কিভাবে কি শুরু করবে। ঠিক আছে, শনিবার ক্লাসটা। আর তোমরা জানো শুক্রবারটা আমাদের ম্যারাথন ক্লাস হবে, এটাও তোমরা কিন্তু কামাই করবে না। আর মনে হচ্ছে এবারে এই করে দাও, মিট করে দাও তোমার কি বলে জুম অ্যাপ্লিকেশন। স্যার আমি বলছি স্যার রবিবারে তো স্যার আমাদের পরীক্ষা, তো স্যার শনিবারের ক্লাসটা স্যার কখন হবে স্যার? যেমন হয় বেশিক্ষণ হবে না। যেমন শুক্রবার ক্লাসটা কিন্তু টানা চলবে, 2-3টে হয়ে যেতে পারে, রাত 2-3টে হয়ে যেতে পারে। একটু আগে করালে ভালো হয়, ওইদিন একটু স্যার রবিবারে তো স্যার আমাদের পরীক্ষা সবার সকালে উঠতে হবে, তো স্যার শনিবারটা স্যার একটু দুপুর দিকে শনিবারটা তোমার হচ্ছে কি আচ্ছা 9টা থেকে 10টা করে দেবো, রাত 9টা থেকে 10টা। ঠিক আছে ওকে স্যার। রাত 9টা থেকে 10টা। কিন্তু শুক্রবারের ক্লাসে শুক্রবারটা কখন হবে স্যার? শুক্রবারটা 10টা থেকে শুরু হবে, কখন শেষ হবে ঠিক বলতে পারছি না। দুটো হতে পারে। শুক্রবার কোনো প্রবলেম নেই, বাট স্যার শনিবারটা রাত হলে প্রবলেম আছে, কারণ রবিবার সকালে উঠে সবাইকে গাড়িতে যাবে। স্যার বলছি শুক্রবার যে ম্যারাথন ক্লাসটা নেবেন স্যার, দিনের বেলা কি ওইটার মানে পিডিএফটা দেওয়া যাবে গ্রুপে? ক্লাসের আগে প্র্যাকটিস করে দেবো বাবা। দেখো তাহলে হচ্ছে এই সিকিউ একটু কষ্ট করতে হবে, করা নাই। দেখো চলো পরে স্লাইডে যাই। আর একটা হট টপিক দেখতে পাচ্ছিলাম। বলো। অ্যাডমিটে যে ফটো লাগাতে হবে, একটা রিসেন্ট ফটো বলতে কি অ্যাডমিটে যে ছবি আগে ফটো লাগানোর কোনো অপশন আছে? আছে অ্যাডমিটে ফটো লাগানোর অপশন আছে। এটা আমরা পরে ডিসকাস করব। ওই ক্লাসটা তোমার শনিবার দিন কি নিয়ে যেতে হবে, কি করতে হবে, কিভাবে কি করবে সব বলে দাও। আজকে ক্লাসটা সাজেশনের উপরে করে নাও। ঠিক আছে কারণ ওটা ডিসকাস করতে গেলে টাইম চলে যাবে। না এখন স্যার এই ক্লাসটা হয়ে যাক, পড়ার ক্লাসটা হয়ে যাক, ওগুলো শনিবার। দেখো এবার আমরা যেটা ডিসকাস করব ফ্লোয়েম লোডিং আনলোডিং। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পরীক্ষায় আসে ফ্লোয়েম লোডিং আনলোডিং। তো দেখো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সালোক সংশ্লেষকারী মেসোফিল কলা থেকে উৎপন্ন শর্করা পাতায় শিরায় অবস্থিত ফ্লোয়েম কলায় স্থানান্তরিত হয়, তাকে আমরা কি বলছি ফ্লোয়েম লোডিং। আমি এই কারণে রিডিংটা পড়লাম যে তোমরা বুঝতে পারলে যে যখন ফ্লোয়েম লোডিং হয় মেসোফিল কলা থেকে উৎপন্ন শর্করা ঠিক আছে পাতার শিরার মাধ্যমে ফ্লোয়েম কলায় যায়। তাহলে এই মেসোফিল কলা থেকে যে ফ্লোয়েম কলায় যাচ্ছে এইটাকে আমরা কি বলি ফ্লোয়েম লোডিং বলি। আর ফ্লোয়েম আনলোডিং কি হয় না যখন দেখো ফ্লোয়েম কলা থেকে খাদ্যরস বেরোচ্ছে না বিভিন্ন কলা বা প্রসেস হয়, তখন সেই সিস্টেমটাকে আমরা কি বলি আনলোডিং বলি।
এবার এখানে তো তোমরা বুঝতে পারলে যে ফ্রেম লোডিং আনলোডিং কি, কিন্তু এখানে সমস্যা হলো যে যখন ফ্রেম লোডিং হয় বা ফ্রেম আনলোডিং হয় তো সেখানে কোন সিস্টেম কাজ করে, ঠিক আছে? তো সেই জিনিসটাও পরীক্ষায় প্রশ্ন দেয়, তো সেটাও আমরা দেখে নেব। তো দেখো যখন দিনের বেলায় মেসোবিল ক্লোরোপ্লাস্টে উৎপন্ন ট্রাইফসফেট এরা কি করছে না সাইটোপ্লাজমে এসে সুক্রোজে রূপান্তরিত হয়। এটাও তোমাদের আগে পড়েছি আমি, তোমরা মনে করো যে সালোক সংশ্লেষে যে গ্লুকোজটা তৈরি হয় ওটা ইনস্ট্যান্টলি তিনটে কম্পাউন্ডে ভেঙে যায়, তাই না? একটা আছে সুক্রোজ, একটা আছে তোমার সেলুলোজ, আর একটা আছে তোমার স্টার্চ। এই সুক্রোজটা ব্যবহার করে ট্রান্সপোর্ট করার জন্য, সেলুলোজটা কি কাজ করে সেল ওয়াল তৈরি করার জন্য, স্টার্চটা কি করে রিজার্ভ ফুডের জন্য। আমার কোশ্চেন হলো যে গ্লুকোজটা ফাংশন না করে যে কম্পাউন্ডে কেন ট্রান্সফার হয়ে গেল, কে বলতে পারবে? গ্লুকোজটা রিডিউসিং, কারণ স্যার ওই ফরম্যাটটা দিলে যে কোনো সেল ওটাকে ইনজেক্ট করে নিতে পারতো, যার কারণে এই ফর্মটা চেঞ্জ করে নিচ্ছে। না, এই যে ইনজেক্ট করে নিতে পারতো এটা ঠিক নয়। একটা কারণ হচ্ছে গ্লুকোজটা আছে তোমার রিডিউসিং সুগার, ঠিক আছে? ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে। এই জন্য সে কি করছে দেখো ওই সুক্রোজ সেলুলোজ স্টার্চে কনভার্ট করছে। যাই হোক দেখো এবার এই সুক্রোজে যখন রূপান্তর হচ্ছে অন্যদিকে দেখো রাত্রিবেলায় ক্লোরোপ্লাস্টে সঞ্চিত সেলসের প্রথমে মোল্টোজ এবং সুক্রোজে রূপান্তরিত হয়। তো এর মাধ্যমে কি হচ্ছে দেখো না এই দুই পদ্ধতিতে উৎপন্ন সুক্রোজ মেসোবিল কোলার নিকটবর্তী শিরাত্মক কোলার যে শিপ উপাদান রয়েছে সেখানে পরিবাহিত হয়ে চলে যায় বা ট্রান্সপোর্ট হয়ে চলে যায়। তাহলে এটা খুবই কম ডিসটেন্স, তাই না? শর্ট ডিসটেন্স ট্রাভেল করে। তো এর জন্য কি হয় না এই প্রক্রিয়ায় ফ্লোয়েমে শর্করা জাতীয় খাদ্য উপাদান কি হয় না লোডিং হয়ে থাকে, ঠিক আছে? তো তার জন্য আমরা দেখতে পাই যে ফ্লোয়েম লোডিং এ শর্ট ডিসটেন্স ট্রান্সপোর্ট আমরা দেখতে পাই কার না সুক্রোজের ক্ষেত্রে। কিন্তু যখন ফ্লোয়েম আনলোডিং হবে তখন কি হয়? তখন তো তোমরা জানো যে ফ্লোয়েমের ফাংশনটা হচ্ছে কি মাল্টি ডাইরেকশনাল বা তোমার হচ্ছে বাই ডাইরেকশনাল। সেটা হচ্ছে তোমার আপারের দিকে যেতে পারে বা লোয়ারের দিকে যেতে পারে। যেখানে ডেফিসিয়েন্সি অফ দ্য সুক্রোজ রয়েছে ওই জায়গায় পৌঁছাতে হবে। তো এর জন্য কি হয় দেখো তোমার মেসোবিল কোলা থেকে শর্করা কি হচ্ছে দেখো প্লাজমোডেসমাটার মাধ্যমে বান্ডিল আবরণী কোষ, সঙ্গী কোষ এবং সেই সঙ্গে পরিশেষে সি উপাদানে পরিবাহিত হয় সিমপ্লাস্টিক লোডিং। এই যে তোমরা এটা মনে রাখবে এই টার্মটা যে যখন হচ্ছে তোমার মেসোবিল কোলা থেকে প্লাজমোডেসমাটার মাধ্যমে এই বান্ডিল সিস্টেম বিভিন্ন অংশতে আসছে তখন আমরা কি দেখতে পাচ্ছি তখন সিমপ্লাস্টিক লোডিং এর মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? আর অন্যদিকে দেখো শর্করা যখন মেসোবিল কোলা থেকে কোষপাত্রের মাধ্যমে সি উপাদানে জমা হয় তাকে আমরা এপোপ্লাস্টিক লোডিং বলি। ওকে, তাহলে মেসোবিল কোলা থেকে সি উপাদানে যখন হচ্ছে তোমার লোডিং হয় তাকে আমরা বলি এপোপ্লাস্টিক লোডিং। আর যখন হচ্ছে তোমরা মনে রাখবে যে মেসোবিল কোলা থেকে প্লাজমোডেসমাটার মাধ্যমে বান্ডিল সিস্টেম বিভিন্ন রকম উপাদান রয়েছে তাকে যখন হচ্ছে তোমার পরিবাহিত হবে তখন সিমপ্লাস্টিক লোডিং আমরা দেখতে পাই। চলো আচ্ছা, এই জিনিসটা তোমরা দেখে রাখবে। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, ঠিক আছে? তার হচ্ছে নামগুলো দেওয়া রয়েছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো যে উদ্ভিদের পুষ্টির জন্য যে উপাদানগুলো বেশি লাগে তাকে আমরা কি বলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি। তো দেখো কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার এগুলো সমস্ত হচ্ছে কি তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্টের एग्जांपल। সেই সঙ্গে দেখো মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে মলিবডেনাম, তামা, ঠিক আছে? মানে যেটা কপার বলি আমরা। আচ্ছা, দোস্তা বা জিঙ্ক মানে যেটা কপার বলি, ম্যাঙ্গানিজ, বোরন বা জিঙ্ক, ক্লোরিন এবং হচ্ছে আয়রন। এগুলো হচ্ছে তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট। আর দেখো অতিমাত্রিক বা ম্যাক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে কত পরিমাণে লাগে না দেখো এটা হচ্ছে তোমার 1 to 10 mg পার গ্রাম শুষ্ক ওজনের সাপেক্ষে। আর স্বল্পমাত্রিক বা মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে কত দেখো 0.1 mg পার গ্রামের থেকেও কম, ঠিক আছে? কিন্তু এটা তোমরা মনে রাখবে যে তোমরা মনে হতে পারে যে কম পরিমাণে লাগে না থাকলেও কোনো অসুবিধা নেই। না, এটা খুবই ভুল কথা। কম পরিমাণে হলেও থাকতে হবে। যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডিজিজ দেখতে পাবো। মনে রাখলে কি বললাম?
পুষ্টির জন্য দুটোই ইম্পর্টেন্ট রয়েছে, একটা বেশি পরিমাণে লাগে, এটা কম পরিমাণে লাগে। আর এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্টের নামগুলো তোমরা মনে রাখবে যে কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো, এটা একটু মনে রাখা কষ্টকর, আমি জানি, কিন্তু করার নেই, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন দেখো ক্লোরোসিসের জন্য কি তোমার হচ্ছে কি খনিজ পদার্থ পার্টিসিপেট করে, মানে যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি হতে পারে। ঠিক আছে, বাধাপ্রাপ্ত বৃদ্ধি, বা তোমার হচ্ছে কি পাতা কিংবা বিটপ বেগুনি লাল বর্ণ ধারণ করলে কোন উপাদানগুলো অ্যাবসেন্টের জন্য, নেক্রোসিস হয় কোন উপাদান অ্যাবসেন্সের জন্য, কোষ বিভাজন বাধা পায় কোনটার জন্য। তারপর তোমরা মনে রাখবে এখানে ডাইবেক ডিজিজ, আর হচ্ছে কি তোমার আন্তঃশিরা ক্লোরোসিস, হুইপটেল ডিজিজ। ঠিক আছে, এইগুলো আপাতত মনে রাখো, যেগুলো চিহ্ন দিলাম এইগুলো আপাতত মনে রাখো। সবগুলো তো পারবে না তোমরা। এই কোন উপাদানের হচ্ছে কি অ্যাবসেন্টে ডিজিজ গুলো হয়, ডিজিজের নাম এবং সেই নামগুলো দেখে রাখো। চলো পরের স্লাইড। তোমরা জানো যে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন আর হচ্ছে তোমার ডিনাইট্রিফিকেশন, তাই না? এই তিনটে পদ্ধতি আমরা দেখতে পাই। তো এখানে কোনো কারণে অ্যামোনিফিকেশনের ব্যাপারটা এখানে অ্যাবসেন্ট হয়ে গেছে। অ্যামোনিফিকেশন আমি লিখে দিচ্ছি এখানে, অ্যামোনিফিকেশন। এটা কিভাবে তৈরি হয় তোমরা জানো যে হিউমাস বা মৃতকোষাগুলো বস্তু থেকে যে অ্যামোনিয়া তৈরি হয়, তাই না? সেই পদ্ধতিটাকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশনের সাহায্যকারী ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। নাম বলতে পারবে? স্যার ব্যাসিলাস, মাইকোয়েডিস, ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস রেমোসাস ফাইং ব্যাকটেরিয়া। এগুলো মনে রাখবে। কি বললাম? ব্যাসিলাস, মাইকোইডিস, আর হচ্ছে কি ব্যাসিলাস রেমোসাস। আচ্ছা, 8টা স্মল হবে রেমোসাস। ঠিক আছে, তুমি ব্যাকগ্রাউন্ডে তোমার আওয়াজ আসছে। যারা কোশ্চেন জিজ্ঞাসা করবে মিট করো আগে। এখনো আনমিট করে রেখেছে। কি নাম দেখো তো? যখন যে কোশ্চেন জিজ্ঞাসা করবে চেষ্টা করবে যাতে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ না আসে। তুমি কোশ্চেন করে হচ্ছে কি এখানে ক্লাস ডিস্টার্ব হোক, এটা কিন্তু আমি চাই না। কোশ্চেন করবে ঠিক আছে, যদি তুমি যে পরিবেশে রয়েছো তাতে এরকম কোন ডিস্টারবেন্স না থাকে। বলো এবারে কি বলছিলে বলো। বলছি স্যার ব্যাসিলাস থুরিনজেনসিস যে স্পিসিসটা আছে ওর কাজটা কি যেন? ব্যাসিলাস থুরিনজেনসিস এখানে নয় বাবা। ঠিক আছে, ব্যাসিলাস ওটা আছে অন্য ফাংশন রয়েছে, ওটা বায়োটেকনোলজিতে পড়ানো হয়। ঠিক আছে, এখানে কোনো কন্টিনিউটি নেই। বেগুন বিটি তুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। যাই হোক দেখো এই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যেটা দুটো মনে রাখবে এটা নাইট্রিফিকেশনে কি হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো স্টেপে কাজ হয়। এই অ্যামোনিয়া থেকে NO2 তৈরি হয়, আবার NO2 থেকে NO3 তৈরি হয়। এই যে NH4 থেকে একদম ডাইরেক্ট NO3 পর্যন্ত এই স্টেপটাকে আমরা কি বলি? নাইট্রিফিকেশন বলি। তো নাইট্রিফিকেশনের প্রথম স্টেপে কে পার্টিসিপেট করে? নাইট্রোসোমোনাস, এবং দ্বিতীয় স্টেপে পার্টিসিপেট করে নাইট্রোব্যাক্টার। ঠিক আছে, তাহলে দেখো নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার এরা কি ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। মনে থাকবে। ঠিক আছে, তাহলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস মাইকোইডিস, ব্যাসিলাস রেমোসাস, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার। আচ্ছা, তারপরে যে আমরা বলছিলাম যে তোমার দেখো, আচ্ছা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া রয়েছে গো, আমি তোমাদেরকে ভুল বললাম। দেখো এখানে রয়েছে তোমার, দেখো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যারা মৃত উদ্ভিদ বা প্রাণীকে অ্যামোনিয়াতে কনভার্ট করে দেয় তাকে আমরা কি বলি? অ্যামোনিফিকেশন এবং অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াতে সাহায্য করে। আর যেটা বলছিলাম যে
ডিনাইট্রিফিকেশন এই জায়গাটা রয়েছে দেখো। কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা নাইট্রেট থেকে সরাসরি নাইট্রোজেনে কনভার্ট করতে পারে, মানে এরা কিন্তু ক্ষতিকারক বলতে পারো, তাই না? নাইট্রেট দেখো তোমরা এমন একটা উপাদান এই ফর্মে প্ল্যান্ট কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, কারণ নাইট্রেট তো সমান লাগবে, কিন্তু সরাসরি নাইট্রোজেনটা কিন্তু নিতে পারে অ্যাটমসফিয়ার থেকে, আর শুধুমাত্র নাইট্রেট কন্ডিশনে তাকে অ্যাবজর্ব করতে পারে। এবার ব্যাকটেরিয়া কি করছে দেখো, এই নাইট্রেটকে সরাসরি নাইট্রোজেনে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এতে হচ্ছে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে না? তো কিছু করার নেই, আমাদের নেচারে কিছু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া রয়েছে, যেমন থাইবেসিলাস, মাইক্রোকোকাস, তারপর হচ্ছে আরেকটা সিউডোমোনাস। এরা কি করে না ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে এরা নাইট্রেট থেকে নাইট্রোজেনে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তাহলে তোমরা এখানে তিনটে জিনিস মনে রাখবে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। মনে থাকবে? হ্যাঁ স্যার। চলো পরের স্লাইডে যাই। আচ্ছা, নিপজিন নাম শুনেছো তোমরা? দেখো, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো যে নিপজিন নাইট্রোজেনের সংযোগের গঠনে ও একে সক্রিয় করার জন্য রাইজোবিয়াম ব্যাকটেরিয়াতে যে জিনগুলি থাকে তাদেরকে আমরা এক কথায় কি বলি, নিপজিন, তাই না? নাইট্রোজেনের নিষেচকটা মেনলি নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, এবং সেই উৎসেচকের হচ্ছে সক্রিয় করার জন্য রাইজোবিয়ামের শরীরে কি থাকে না, নিপজিন প্রেজেন্স থাকে। তো সেই নিপজিনের অনেকগুলো সাবটাইপ রয়েছে, দেখো নিপ এ, নিপ বি, নিপ সি, নিপ ডি, নিপ এইচ আর নিপ কে। প্রত্যেকের কাজগুলো মনে রাখবে। যেমন নিপ এ এর কাজ কি না, পজিটিভ রেগুলেটর হিসেবে কাজ করে। নিপ বির কাজ কি, এমওএফি প্রোটিনের সংশ্লেষ করে। নিপ সি হচ্ছে তোমার নেগেটিভ রেগুলেশন করে। নিপ ডি হচ্ছে দেখো এমওএফি প্রোটিনের আলফা অধ্যক্ষ সংশ্লেষ করে। নিপ এইচ হচ্ছে ডাইনাইট্রোজেনেজ সংশ্লেষ করে। আর নিপ এটা হচ্ছে কি কাজ করে, এমওএফি প্রোটিনের বিটা অধ্যক্ষ সংশ্লেষ করে। ঠিক আছে, তো এটা ভালো স্লাইড। প্রত্যেকের নামের সঙ্গে কাজগুলো ঠিক মনে রাখবে। এক মিনিট দাঁড়াও। স্যার অর্ধ একক সংশ্লেষ করে মানে? অর্ধ একক মানে সাব ইউনিট। ঠিক আছে, চলো এই দুটো টার্মিনোলজি তোমরা নাম শুনেছো। একটা দেখো ফসফোরিলেশন মানে ফসফোরিলেশন, একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন মানে অক্সিডেটিভ ফসফোরিলেশন। তো দেখো কথা বলে বিট করে দাও, ঠিক আছে? তো ফসফোরিলেশন ব্যাপারটা কি দেখো না, সালোক সংশ্লেষের আলোক দশায় ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড রয়েছে, তো তার থাইলাকয়েডের যে মেমব্রেনে এই ফসফোরিলেশন আমরা দেখতে পাই। কি হয় তোবার দেখো এখানে আমরা কি দেখতে পাই না, আলোকের উপস্থিতিতে এডিপির সঙ্গে পিআই যুক্ত হয়ে গিয়ে এটিপি ফরমেশন হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো আমরা এই পদ্ধতিটা দুটো টাইপে দেখতে পাই, একটা আবর্তকার, একটা যে অনাবর্তক। যেটাকে আমরা আবর্তকে বলি সাইক্লিক, আর অনাবর্তকারকে বলি আমরা নন সাইক্লিক। এর আগের দিন ক্লাসেও বলা হয়েছিল যে সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র PS1 পার্টিসিপেট করে, নন সাইক্লিকের ক্ষেত্রে PS1 PS2 দুজনই পার্টিসিপেট করে। সাইক্লিকের ক্ষেত্রে এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা এটিপি তৈরি দেখি। এখানে এটিপি প্লাস হচ্ছে তোমার Na ডিপিএইচ তৈরি হয়। এবার কখন সাইক্লিক হবে, কখন নন সাইক্লিক হবে না, যদি কোষের মধ্যে NADPH এর পরিমাণ বেশি থাকে তখন নন সাইক্লিক না হয়ে গিয়ে সেখানে আমরা সাইক্লিক ফটোফসফোরিলেশন দেখতে পাই। আর অক্সিডেটিভ ফসফোরিলেশন কাকে বলে না, এটা মেইনলি কোথায় হয় না, দেখো সবাত শোষণ এরোবিক রেসপিরেশনের শেষ পর্যায়ে হ্যাঁ মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি গাত্র রয়েছে মানে যে মেমব্রেন রয়েছে, সেখানে তোমার এটিপিএইচ এর যে অ্যাক্টিভিটি দেখতে পাই সেখানে। তো সেখানে আমরা কি দেখতে পাই
না এটিপি তৈরি হতে দেখতে পাই। ওকে, ওকে, তো এটা আমরা মেইনলি কখন কোথায় দেখতে দেখতে পাবো? পাবো? তাহলে তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়ার দেখতে মধ্যে পাবো। দেখতে পাবো। তো এই দুটো জাস্ট তোমরা দেখে দেখে রাখবে রাখবে যে যে তোমার তোমার ফসফোরিলেশন, ফসফোরিলেশন, ফসফোরিলেশন ফসফোরিলেশন, এই দুটো এই হচ্ছে কি দুটো হচ্ছে তোমার কি তোমার ব্যাপারটা একটু ব্যাপারটা দেখে একটু রাখবে, দেখে রাখবে, কারণ এখান থেকেও কোশ্চেন আসবে। ঠিক আছে? ঠিক আছে? আর এই আর এই অক্সিডেটিভ অক্সিডেটিভ ফসফোরিলেশন ফসফোরিলেশন এটা প্লান্ট এবং প্লান্ট এবং অ্যানিমেল অ্যানিমেল দুজনের দুজনের ক্ষেত্রে ক্ষেত্রে ঘটবে। ঘটবে। ফটোফসফোরিলেশনের ফটোফসফোরিলেশনের ব্যাপারটা ব্যাপারটা কোথায় হবে? কোথায় হবে? শুধুমাত্র গ্রিন শুধুমাত্র প্ল্যান্টের গ্রিন ক্ষেত্রে প্ল্যান্টের আমরা ক্ষেত্রে দেখতে আমরা পাবো। দেখতে পাবো। দেখো এবার এবার এই স্লাইডে আমরা আমরা কি কি দেখব? দেখবো? ফাইটোক্রোম ফাইটোক্রোম সম্বন্ধে পড়বো। ফাইটোক্রোম ফাইটোক্রোম এটা একটা পিগমেন্ট বা পিগমেন্ট বা রঞ্জক। রঞ্জক। এর দুটো ফর্ম থাকে, একটা পিআর ফর্ম, একটা হচ্ছে একটা পিএফআর ফর্ম। পিআর মানে হচ্ছে তোমার দেখো এটা যখন হচ্ছে কি রেড লাইট অ্যাবজর্ব করে তখন কি হয়, পিএফআর এ কনভার্ট হয়ে যায়। আবার পিএফআর যখন হচ্ছে ফার রেড লাইট অ্যাবজর্ব করবে তখন আবার পিআর এ কনভার্ট, মানে এরা ইন্টারচেঞ্জ হতে পারে। ঠিক আছে, এরা ইন্টারচেঞ্জ হতে পারে। এবার আমাদের কি মনে রাখতে হবে না, এই পিআর এই পিএফআর এর উপর ডিপেন্ড করে আমরা কি দেখতে পাই না, বিভিন্ন হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস আমরা দেখতে পাই। যেমন তোমরা জানো যে এই পিআর ফর্ম কাজ করে আর পিএফ কাজ করে। তো বলতে পারবে পিআর আর পিএফআর? লং 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 এলডিপি আছে না, শর্ট ডিপি, হর্ষদ্বীপ বা দীর্ঘদেব উদ্ভিদের করে না, আমি বলছি পিআর ফর্ম কি করে আর পিএফআর ফর্মের ফাংশন কি? পিয়ারটা যে এনএম যে মানে আলোক যে কণাটা রিসিভ করে পিএফআর এ কনভার্ট হয়। যাই হোক, আমি যেটা বলছিলাম তোমরা বুঝতে পারছো না। দেখো, যদি পিআর কন্ডিশন হয়, ঠিক আছে, যদি পিআর কন্ডিশন হয়, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো? ধরো একটা পিআর কন্ডিশনে ফাইটোক্রোমটা রয়েছে, তাহলে এটা আমরা শর্ট ডে প্ল্যান্ট যারা শর্ট ডে এটা ইনঅ্যাকটিভ ফর্ম আছে আর কি, ইনঅ্যাকটিভ ফর্মে এটা আছে ইনঅ্যাকটিভ ফর্ম। ঠিক বলেছো, এটা ইনঅ্যাকটিভ আর এটা আছে তোমার অ্যাক্টিভ। দেখো তো পিআর ফর্মে থাকলে শর্ট ডে প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়? তোমার ফ্লাওয়ারিং হয়। আর পিএফআর কন্ডিশনে থাকলে লং ডে প্ল্যান্টের হচ্ছে ফ্লাওয়ারিং হবে। লং ডে প্ল্যান্টের হচ্ছে কি ফ্লাওয়ারিং হবে। তোমরা আপাতত এইটুকু মনে রাখো যে পিআর কন্ডিশন হচ্ছে তোমার শর্ট ডে প্ল্যান্টের ফ্লাওয়ারিং এ সাহায্য করে, আর পিএফআর হচ্ছে কি তোমার লং ডে প্ল্যান্টের ফ্লাওয়ারিং এ সাহায্য করে। ঠিক আছে? চলো দেখো পরের স্লাইডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, মানে তোমরা জানো প্রোক্যারিওট। তো সেক্ষেত্রে প্রোক্যারিওটের ক্ষেত্রে রাইবোজোম টাইপস কেমন হয়? 70, সেটা সবাই জানো। ইউক্যারিওটিকের কেমন হয়? 80s হয়। এবার এই 70s এর দুটো সাবইউনিট থাকে তোমরা জানো। লার্জ ইউনিট আছে তোমার 50s, স্মল ইউনিট সাবইউনিট আছে তোমার 30s। তো এই 50s সাবইউনিটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোটিন আমরা দেখতে পাই আরআরএনএ 5s আর 3s নিয়ে গঠিত হয়। আর 30s সাবইউনিটে আরআরএনএ হচ্ছে তোমার 16s টাইপের হয়। সেই সঙ্গে তোমরা জানো যে ইউক্যারিওটিকের ক্ষেত্রে দুটো সাবইউনিট থাকে, এটা লার্জ এটা স্মল। লার্জটা আছে 60s, স্মলটা আছে 40s। সেই সঙ্গে তোমরা জানো 40s এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? তোমার দেখতে পাচ্ছ 18s আরআরএনএ টাইপস থাকবে, আর 60s এর ক্ষেত্রে তিনটে থাকবে, 28s, 5s আর 5s। এই ভাগগুলো তোমরা একটু মনে রাখতে পারো যদি কোনো কারণে কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে? এই নিউক্লিওটাইডের সংখ্যা আশা করি দিবে না। ঠিক আছে, কারণ এতগুলো কি পারবে না। তোমরা আপাতত হচ্ছে এই সাবইউনিটগুলো এবং তাদের আরআরএনএ টাইপস গুলো মনে রাখবে। কি খুব চাপ হয়ে যাচ্ছে না তো? ঠিক আছে তো? ঠিক আছে স্যার। না স্যার ঠিক আছে।
এটা এত বোকা, একটা লিংকে যখন জয়েন হচ্ছে না আর একটা লিংক তো গ্রুপে দেওয়া আছে, সেটা তো ক্লিক করে দেখবে না, ওটাতেই জয়েন করে বসে আছে। গ্রুপে যখন দুটো লিংক দেওয়া হয়েছে, একটা লিংক যখন দেখছে জয়েন হচ্ছে না, পরে লিংকটাতে ক্লিক করব না, সে সেইটাই করে বসে আছে। দেখো এবার দেখো আমরা বলো কে কিছু বলছো? কাকে বলছেন স্যার? এই জয়েন করছিল, জয়েন করলো কে, তাকেই বলছি। এখানে দেখো টি কোর্সের নামটা মানে কি? থাইমাস থেকে না হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি TH TC TS TD আর মেমোরি টিকোস। ঠিক আছে, এদের কাজগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু হচ্ছে কি মনে রাখতে হবে। ঠিক আছে, যদি দিয়ে দেয় পরীক্ষা প্রশ্ন। ঠিক আছে, তো এখানে আমরা এই প্রত্যেকটা একটু দেখে রাখি। মিট করো। দেখো বি কোর্স হচ্ছে তোমার নামকরণের সার্থকতা তোমরা জানো। স্যার বাদশা বিশেষ। হ্যাঁ বলো। বলতে স্যার আগের স্লাইডটা একবার যান। এখানে ওই যে MHC2 মানে ওইটার HLA এর ফুল ফর্ম যদি দুটো একটু বলে দিতেন। মেজর হিস্টোকম্পাটিবিলিটি 2। ঠিক আছে, এটা হচ্ছে তোমার MSc, বুঝতে পারলে? মেজর হিস্টোকম্পাটিবিলিটি 2, এটাকে আমরা MSc মনে করি। তুমি সংক্ষেপে মনে রাখো না, এটা ফুল ফর্ম দিবে না। ঠিক আছে, এটাকে আমরা MSc হিসেবে মনে রাখি। ঠিক আছে। দেখো এবার আছে বি কোর্স আর টি কোর্স। তো দেখো বি কোর্স হচ্ছে বললাম কি বার্সাও ফেব্রিসিয়াস। ঠিক আছে, এটা মেনলি হচ্ছে দেখো অস্থিমজ্জায় পরিণতি লাভ করে। টি কোর্সটা হচ্ছে থাইমাস পরিণতি লাভ করে, মনে রাখবে তোমরা। আর এটা হচ্ছে তোমরা মনে রাখবে। আর একটা জিনিস বলেছিলাম, বলো দেখি। বি কোর্স টি রোজ বলেছিলাম না, তাই তো? হ্যাঁ স্যার। মানে বি কোর্স মানে হচ্ছে কি, এটা কোষ ভিত্তিক অনাক্রমতা, বি কোষ রস ভিত্তিক অনাক্রমতা, আর টি কোষ হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতা। হ্যাঁ, মানে বি হচ্ছে তোমার রস। বিটা কোষ নয়, বিটা হচ্ছে ওই মানে রস হিউমারাল, রস ভিত্তিক বা হিউমারাল ইমিউনিটি মেইনটেইন করে। আর টিটা বলেছিলাম কোষ ভিত্তিক সেল মেডিয়েটেড বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন দিয়ে। আচ্ছা, তার সঙ্গে মনে রাখবে বি কোষ থেকে অ্যান্টিবডিকরণ হয়, টি কোষ থেকে সাইটোকাইনিনকরণ হয়। এই বি কোষ মেইনলি প্রকার হয়, এটা মেমোরি বি কোষ, প্লাজমা বি কোষ। আর টি কোষটা মেইনলি 5 টাইপের হয়, TH TS TD এবং মেমোরি টি কোষ। ঠিক আছে। আর এই বি কোষটা কি করছে? অ্যান্টিবডি সিস্টেমের জীবাণু ধ্বংস করে। কিন্তু টি কোষটা সরাসরি জীবাণু ধ্বংস করে। এটা ভালো করে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড। শুধু প্রশ্ন আসে মেমোরি কোষ কি থেকে উৎপন্ন হয়, তাহলে কি হবে? মেমোরি কোষ তোমার হচ্ছে কি বি কোষ থেকে টি কোষ থেকে উৎপন্ন হতে পারে। তাহলে বি কোষ থেকে বি মেমোরি কোষ, আর টি কোষ থেকে মেমোরি টি কোষ। বুঝতে পারলে? স্যার বলছেন মেমোরি টি কোষটা কি সিটি কোষ? আলাদা। সাইটোটক্সিক। হ্যাঁ। চলো পরে কোশ্চেন দাও। আচ্ছা, জিওলজিক্যাল টাইম স্কেল খুবই ইম্পর্টেন্ট একটা মানে বলতে পারো অধ্যায়। কারণ তোমরা জানো মানে শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। এবারে পরীক্ষার কোশ্চেনটা একটু হার্ড আমার মনে হচ্ছে, আমার পার্সোনাল ভিউ। কারণ তোমরা দেখতে পেলে প্রায় 12,000-এর বেশি ফর্ম রিজেক্ট করে দিল। এটা একটাই কারণ স্ক্রিনিং, মানে এত সংখ্যাটাকে কমানো। বুঝতে পেরেছো? তোমাদের ফর্মটা রিজেক্ট হয়নি। তো এটা বলতে পারো প্রাইমারি স্ক্রিনিং। এবারে সেকেন্ডারি স্ক্রিনিং যেটা হবে সেটা হচ্ছে কি তোমার যে এক্সামটা হচ্ছে সেখান থেকে বাদ দেওয়া।
ঠিক আছে, ঠিক আর আছে, তোমরা আর নিশ্চয়ই তোমরা জানো। নিশ্চয়ই আপনি জানো। কি বুঝলেন কঠিন কোশ্চেন হবে স্যার? আরে আমার আমার মনে মনে হচ্ছে, হচ্ছে, মানে আমি বললাম বললাম কি যে আমার যে আমার পার্সোনাল ভিউ পার্সোনাল থেকে ভিউ আমি থেকে বলছি। আমি বলছি। এই কারণে এই মনে কারণে মনে হচ্ছে, হচ্ছে তুমিও ভাবলে বুঝতে তুমিও পারবে ভাবলে বুঝতে পারবে যে সিট যে সংখ্যার সিট সংখ্যা সাপেক্ষে সাপেক্ষে এক্সামিনার এক্সামিনার মানে মানে এক্সামিন যারা এক্সামিন যারা রয়েছে, রয়েছে তো তাদের তাদের সংখ্যাটা তুমি সংখ্যাটা দেখো, তুমি দেখো, তাই না? তো তাই না? তো ওটাই বলছে ওটাই তুমি বলছে কি তুমি করে কি বাদ করে দেবে, বাদ দেবে, তাই না? অন্যান্য অন্যান্য ক্ষেত্রে হলে হলে একটা প্রি একটা টেস্ট প্রি নিত, টেস্ট নিত, তারপরে না তারপরে হয় না মেন হয় টেস্ট মেন নিত, টেস্ট নিত, কিন্তু কিন্তু একটাই তো একটাই তো পরীক্ষা হচ্ছে পরীক্ষা না। হচ্ছে না। তো সেই তো জায়গায় সেই হচ্ছে কি জায়গায় হচ্ছে একটাই কি কাটার একটাই উপায়, কাটার উপায়, কোশ্চেনটা কোশ্চেনটা একটু একটু ট্রিকি করে দিলে ট্রিকি করে দিলে সেখানে অনেকই বাদ সেখানে চলে অনেকই যাবে, বাদ চলে যাবে। স্যার তাই না? তাহলে যদি কোশ্চেন যদি টাফ হয় তাহলে স্যার কাট অফও নিশ্চয়ই অনেক কম যাবে। এমন তো স্যার স্যার এই তো আছে কিন্তু নেগেটিভ মার্ক আচ্ছা কিন্তু স্যার আছে তো। আমি একটা আমি কথা একটা বলছি, কথা বলি শোনো, তোমরা তোমরা মেচিওর ছেলে, মেচিওর ছেলে মেয়ে, দেখো দেখো তোমরা একটু তোমরা খেয়াল একটু করো, খেয়াল করো, নেট সেটের নেট হচ্ছে সেটের কি হচ্ছে তোমার কি তোমার পরীক্ষার পরীক্ষার প্রশ্ন প্রশ্ন কেমন হয়, কেমন হয়, খুব টাফ হয়, টাফ হয়, তো তাতে তো কি তাতে কি কাট অফ কাট অফ কমে কি যায়, কমে যায়, তাই না? তাই না? পড়াশোনা যে পড়াশোনা করার করার তারা ঠিক তারা করে, ঠিক করে, ঠিক আছে? ঠিক আছে? আমাদের আমাদের মধ্যে মধ্যে রয়েছে রয়েছে এমন এমন জন জন যারা খুব যারা ভালো খুব ভালো পড়াশোনা করে, পড়াশোনা দেখবে করে, তারা দেখবে ভালো তারা ঠিক ভালো রেজাল্ট ঠিক করে রেজাল্ট বেরিয়ে করে আসবে, বেরিয়ে আসবে, বা তোমাদের তোমাদের মধ্যেও মধ্যেও রয়েছে, রয়েছে, ঠিক আছে? ঠিক আছে? তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখবে দেখবে এই এই প্রাইমারি প্রাইমারি স্ক্রিনিং এর স্ক্রিনিং পরে এর পরে এই যে এই যে সেকেন্ডারি সেকেন্ডারি স্ক্রিনিং স্ক্রিনিং পরীক্ষাটা যেটা পরীক্ষাটা হবে, যেটা হবে মনে মনে হচ্ছে হচ্ছে কোশ্চেনের কোশ্চেনের ডিফিকাল্টি ডিফিকাল্টি লেভেলটা একটু লেভেলটা বাড়বে। একটু বাড়বে। তো সেই তো জন্য সেই জন্য মানে মানে তোমার তোমার পড়ার মধ্যেই পড়ার কোশ্চেন মধ্যেই দেবে, কোশ্চেন দেবে, কিন্তু কিন্তু এমন এমন কোশ্চেন দিবে কোশ্চেন তুমি দিবে তুমি কনফিউশনে ভুল কনফিউশনে করবে। ভুল করবে। তার মধ্যে তার একটা মধ্যে টপিক একটা রয়েছে টপিক কি, রয়েছে কি এই এই জিওলজিক্যাল টাইমস, জিওলজিক্যাল টাইম স্কেল, ঠিক আছে? ঠিক এই যে আছে? তোমরা এই যে দেখতে তোমরা পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে এখানে এই যে এই ইপোক গুলো ইপোক গুলো রয়েছে না, রয়েছে না, এদের এদের সম্বন্ধে সম্বন্ধে কোশ্চেন দিলে কোশ্চেন দিলে ম্যাক্সিমাম জনই ম্যাক্সিমাম ভুল জনই করে, ভুল করে, কারণ কারণ ম্যাক্সিমাম জন ম্যাক্সিমাম হচ্ছে জন কি হচ্ছে তোমার কি তোমার আন্দাজে উত্তর আন্দাজে দেওয়ার উত্তর চেষ্টা দেওয়ার করে। চেষ্টা করবে, আর যেহেতু আর এটা যেহেতু নেগেটিভ এটা মার্কিং, নেগেটিভ মার্কিং, তুমি ভুল তুমি ভুল করলেই করলেই তোমার হচ্ছে তোমার কি হচ্ছে র্যাঙ্ক কি পিছনে র্যাঙ্ক চলে পিছনে যাবে, চলে যাবে, তাই না? তাই না? 90টা 90টা কোশ্চেন কোশ্চেন আর আর নেগেটিভ মার্কিং নেগেটিভ তোমরা মার্কিং জানো, তোমরা জানো, দুটো ভুল দুটো করলে ভুল 1 করলে নাম্বার 1 নাম্বার মাইনাস, মাইনাস, আর এখানে আর টাইম এখানে হচ্ছে টাইম 90 হচ্ছে মিনিট, 90 মিনিট, ঠিক আছে? তো ঠিক আছে? এই তো জন্য এই জন্য এই এই স্লাইডটা স্লাইডটা তোমাদেরকে তোমাদেরকে দিয়েছি, দিয়েছি, একটু পড়ে একটু নেওয়া পড়ে ভালো নেওয়া করে, ভালো কারণ করে, এই কারণ জায়গা এই থেকে জায়গা কোশ্চেন থেকে একটা কোশ্চেন থাকবে, একটা থাকবে, ঠিক আছে? ঠিক আছে? তো দেখো তো দেখো জিওলজিক্যাল টাইম জিওলজিক্যাল টাইম স্কেলে স্কেলে আমরা কি আমরা দেখতে কি পাই, দেখতে পাই, না আমরা না দেখতে আমরা পাই দেখতে যে পাই যে এটা মনে এটা রাখবে মনে রাখবে সিকোয়েন্সটা, সিকোয়েন্সটা, যে যে ইয়ন, ইয়ন, এরা, এরা, পিরিয়ড, পিরিয়ড, ইপোক। ইপোক। তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে আমরা এখানে আমরা দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করেছি করেছি যে যে প্রত্যেকটার প্রত্যেকটার সাপেক্ষে সাপেক্ষে যে যে কখন হচ্ছে কখন কি হচ্ছে কি তোমার তোমার সরীসৃপ জন্ম সরীসৃপ জন্ম নিয়েছে, নিয়েছে, কখন হচ্ছে কখন কি হচ্ছে কি তোমার তোমার এই যে দেখতে এই যে পাচ্ছ দেখতে পাচ্ছ মানুষের মানুষের আবির্ভাব কোন আবির্ভাব কোন সময়ে সময়ে হয়েছে, হয়েছে, বা বা তোমার হচ্ছে তোমার কি হচ্ছে কি কনিফার কনিফার উদ্ভিদের বৃদ্ধি উদ্ভিদের কখন বৃদ্ধি কখন হয়েছে, হয়েছে, ঠিক আছে? ঠিক এই আছে? এই জিনিসগুলো একটু জিনিসগুলো দেখে একটু রাখবে, দেখে রাখবে, এটা এটা বোঝানোর কিছু বোঝানোর নেই, কিছু নেই, এটা হচ্ছে কি এটা তোমার হচ্ছে মনে তোমার রাখতে মনে হবে, রাখতে হবে, ঠিক আছে? ঠিক বা আছে? বা তোমরা দেখো ইওসিন ইউসিন যুগে যুগে সপুষ্প সপুষ্প উদ্ভিদ উদ্ভিদের প্রবণতা হয়েছিল, প্রবণতা হয়েছিল, পেলিওসিন যুগে পেলিওসিন যুগে আদিম আদিম স্তন্যপায়ীদের বিস্তার স্তন্যপায়ীদের বিস্তার ঘটেছিল, ঘটেছিল, ঠিক আছে? ঠিক এই আছে? এই জায়গাগুলো হচ্ছে কি জায়গাগুলো হচ্ছে তোমার কি তোমার একটু দেখে রাখবে। আর যদি বা তোমার যদি মনে তোমার হয় মনে হয় পরীক্ষা হলে পরীক্ষা হলে যে আমার যে মনে আমার হচ্ছে মনে ডাউট হচ্ছে ডাউট রয়েছে, রয়েছে, স্কিপ করে স্কিপ দেবে, করে এই দেবে, এই এই জায়গায় এই কোশ্চেন জায়গায় স্কিপ কোশ্চেন করে স্কিপ দেবে, করে দেবে, কারণ এখানে কারণ এখানে আন্দাজে করতে আন্দাজে গেলেই করতে কিন্তু গেলেই কিন্তু নেগেটিভ নেগেটিভ চলে মার্ক চলে আসবে। আর আর সেই সময় সেই দেখো সময় প্রথম দেখো প্রথম সরীসৃপের উদ্ভব সরীসৃপের হয়েছিল উদ্ভব হয়েছিল পেনিসিলভেনিয়ান, পেনিসিলভেনিয়ান, যেটা যেটা কার্বোনিফেরাসের ভাগ, কার্বোনিফেরাসের ভাগ, ঠিক আছে? এই ঠিক আছে? এই জায়গাগুলো জায়গাগুলো তোমার তোমার যদি মনে যদি রাখতে মনে পারো রাখতে ভালো, পারো ভালো, যদি মনে যদি হয় যে মনে না হয় আমার যে না মনে আমার রাখতে মনে পারবো রাখতে না, পারবো না, তুমি তুমি ইজিলি স্কিপ ইজিলি করে স্কিপ দেবে। করে দেবে। দেখো এই দেখো এই প্রথম যে প্রথম যে ছবিটা দেখতে ছবিটা পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটাকে কি এটাকে বলা কি হয়? বলা হয়? মোনাডেলফাস। মোনারেলফাস। মোনাডেলফাস মোনাডেলফাস। এটা কোন এটা কোন ফ্যামিলিতে দেখতে ফ্যামিলিতে পাই দেখতে আমরা? পাই আমরা? মালভেসি। মালভেসি। মালভেসিতে। মালভেসির মালভেসির বৈশিষ্ট্য, ঠিক আছে? ঠিক আছে? এবং পরে যেটা পরে দেখতে যেটা পাচ্ছ, দেখতে পাচ্ছ আমরুল আমূলে ওসমান ওসমান একগুচ্ছ একগুচ্ছ হচ্ছে কি হচ্ছে কি তোমার তোমার স্টেভেন দেখতে স্টেভেন পাচ্ছ। দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা এইটা এই যে এইটাকে আমরা কি
বলি ডাইডেল ফাস। ডাইডেল ডাইডেল ফাস এটা কোন ফ্যামিলি দেখতে পাই? ফ্যাবেসি। এটা ফেবেসি দেখতে পাই। ফেবেসি তোমাকে ছবি দিবে না, তোমাকে এই মনোডাল ফাস ডাইডেল ফাস দিয়ে দেবে। আচ্ছা পলিডেল ফাস কোথায় দেখতে পাই? কোন ফ্যামিলি? রুটেসি। হ্যাঁ রুটেসির ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা সেই সঙ্গে দেখো এই যে বলা হয়েছে মনোডাল ফাস দেখতে পাবে তোমার হচ্ছে মালভেসিতে, ডাইডেল ফাস দেখতে পাবে হচ্ছে তোমার কি বললাম ফেবেসিতে, আর পলিডেল ফাস হচ্ছে তোমার রুটেসির ক্ষেত্রে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, এই যে দেখো এটা হচ্ছে তোমার এন্থার,
এটা যে ফিলামেন্ট। দেখো এন্থার গুলো জয়েন্ট রয়েছে, ফিলামেন্ট গুলো আলাদা রয়েছে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি বলি? এটাকে বলি সিনজেনেসিস। এটা কোন ফ্যামিলি দেখা যায়? অ্যাস্টেরেসি বা কম্পোজিটি। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এটাও পরীক্ষা প্রশ্ন দেয়। আর একটা জিনিস দেখো, এদের স্টেমেন এন্থার আর হচ্ছে তোমার ফিলামেন্ট, দেখো দুটোই হচ্ছে ফিউজড হয়ে গেছে। এন্থারও ফিউজড হয়ে গেছে, তোমার ফিলামেন্টও ফিউজড হয়ে গেছে, আর এন্থারও ফিউজড হয়ে গেছে। তখন এই কন্ডিশনটাকে আমরা কি বলি? সাইলেন্ট ড্রাগ। এটা আমরা কোথায় দেখতে পাই? কোন ফ্যামিলিতে? কুমড়া গাছে। তাহলে তোমাকে উদাহরণটা দিবে না, তোমাকে হচ্ছে ফ্যামিলি নাম দেবে। তাহলে কি বললাম? মোনাডেলফাস মালভেসি, ডাইডেলফাস হচ্ছে সেবেসি, উইডেলফাস হচ্ছে তোমার কি বললাম? রুটেসি, আর হচ্ছে তোমার সিনজেনেসিস বা কম্পোজিটি, সাইলেন্ড্রাস হচ্ছে তোমার কিউকারবিটেসি। চলো স্যার সিনজেনেসিসটা আরেকবার বলবেন? সিনজেনেসিয়াসটা হচ্ছে কি একটা স্টেমেনের কটা পার্ট থাকে? দুটো পার্ট থাকে, এন্থার আর ফিলামেন্ট। এন্থার গুলো ইউনাইটেড মানে যুক্ত রয়েছে, ফিলামেন্ট গুলো হচ্ছে ফ্রি। তখন তাকে বলা হয় সিনজেনেসিয়াস। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্টেমেন কাকে বলে জানো নিশ্চয়ই? এন্ড্রোইসমের প্রত্যেকটা ইউনিটকে বলা হয় স্টেমেন বলা হয়। ঠিক আছে, এগুলো পড়েছো তো আগে? হ্যাঁ স্যার, একটু কনফিউশন হচ্ছিল তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, এবার দেখো এপিপেটালাস কাকে বলা হয়? দেখো এই এন্থার গুলো কোরোলার সঙ্গে অ্যাটাচ রয়েছে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? এপিপেটালাস। এটা কোন ফ্যামিলি দেখা যায়? ল্যাবিয়েটি। এটা আছে তোমার সোলানেসি ফ্যামিলিতে। ঠিক আছে, এটা যে কি ক্যারেক্টার বুঝতে পারলে? সোলানেসি ফ্যামিলি কি আমরা মেনলি দেখতে পাই। ওকে আচ্ছা, এপিফাইলাস কাকে বলে? ঠিক একইভাবে স্টেমেন গুলো পেরিয়ান্থের সঙ্গে যুক্ত হয়। যেমন হচ্ছে তোমার হচ্ছে কি রজনীগন্ধার ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর গাইনেন্ড্রাস কাকে বলে? গাইনেন্ড্রাস হচ্ছে যখন পুংকেশরাস মানে এন্ড্রোইসাম আর গাইনোসিয়াম এরা দুজনেই হচ্ছে তোমার ফিউজড হয়ে গেছে, মানে স্টেমেন আর কার্পেল একসঙ্গে হচ্ছে যুক্ত হয়ে গেছে। এটা যে কেলোট্রপিস, এসকেলপিডিস, ঠিক আছে, কেলোট্রপিস আর অর্কিডেসিতে দেখা যায়। অর্কিডেসিতে দেখতে পাবে। একদম ঠিক বলেছো। অর্কিডেসি বা এসকেলপিডিস। হ্যাঁ, এপিফাইলাসটা কোথায় বলেন? কোন ফর্মে দেখা যায়? এপিফাইলাসের ফ্যামিলি বলতে এই যে দেখো রজনীগন্ধাকে দেখা যায়। রজনীগন্ধার ফ্যামিলিটা আমার মনে কোন ফ্যামিলিতে দেখা যায়? কোন ফ্যামিলি? লিলিয়েসি। আচ্ছা, লিলিয়েসি আমি কিন্তু জানলাম না, তোমরা বললে আমি বলে দিলাম। ঠিক আছে, আমার মনে নেই। আর গাইনেন্ড্রাস বললাম এসক্লেপিডেসি বা তোমার হচ্ছে কি অর্কিডের ক্ষেত্রেও দেখা যায়। চলো দেখো নেক্সট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই বলছিলাম যে স্ট্যামিনোডের যে নিষ্ক্রিয় আমাদের পুংকেশর ওটা কয়টা থাকে? স্ট্যামিনোডের কি বললে বলো? স্ট্যামিনোডের যে আমরা জানি নিষ্ক্রিয় পুংকেশর থাকে তো কালাদাসনটা, ওটা কয়টা পুংকেশর নাম্বারটা ভুলে গেছি, ওই জন্য জিজ্ঞেস করলাম। না, এটা বাবা বলতে পারবো না। তুমি বলছো যে বন্ধা পুংকেশরের সংখ্যা কত? কালকা সুন্দর পিস্টিলোড দেখা যায়। ওটা আমার সংখ্যাটা মনে নেই। স্ট্যামিনোড আর পিস্টিলোড নারকেল। স্ট্যামিনোড হচ্ছে ঠিক আছে, কালকা সুন্দর বলে ঠিক আছে, কিন্তু তার সংখ্যাটা আমার মনে নেই। পলিয়ন্থাস টিউবেরোসা আমারই লিলিডিয়েসি নয়, লিলিডিয়েসি মনোকটে। সেই এটা হচ্ছে তোমার আমি জানি না, তোমরা বললে রজনীগন্ধা অ্যাসপারাজেসি ফ্যামিলি।
কালকা সুন্দর যেটা ওরা 6টা সক্রিয় থাকে প্যান্থার আর হচ্ছে এই এটা লিলিয়েসি হবে না বাবা, এটা লিলিয়েসি হবে না বাবা, একটু তোর দেখে ফ্যামিলি বলছো বলো। টিউবের ওপর আমারই লিলি ডিএসি ফ্যামিলি প্ল্যান অ্যাসপারাগেসি ASPARAGACEA। আচ্ছা এটা তোমরা একটু কারেক্ট করে নাও, কারণ আমার এটা জানা নেই। চলো দেখো এবার যখন এখানে এক্সাইন আর ইনটাইনের ব্যাপারটা আসছে, আমি একটু বলে দিই এদের উপাদান সম্বন্ধে মনে রাখতে হবে। এক্সাইন যে কম্পোনেন্টে গঠিত হয় তাকে বলা হয় প্যাক্টোসেলুলোজ, সরি স্পোরোপোলেনিন, তাই তো? এক্সাইনের কম্পোনেন্টটা কি? স্পোরোপোলেনিন। আর ইনটাইনটা হচ্ছে তোমার পেকটিন আর প্যাক্টোসেলুলোজ, মানে পেকটিন আর সেলুলোজ। এটাও মনে রাখবে, ঠিক আছে? এটা পরীক্ষায় দেয়। একটা হচ্ছে তোমার স্পোরোপোলেনিন আর একটা হচ্ছে তোমার প্যাক্টোসেলুলোজ। ওকে, এটা দুটো মনে রাখবে উপাদানগুলো। আচ্ছা, এই পোলিনিয়াম তাহলে কোন ফ্যামিলি দেখতে পাই? একটা যে অ্যাসপিলিপেটাস বলতে পারো বা লিলিয়েসি, তোমার বলে ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, কিছু কোশ্চেন তোমাদেরকে বলছি, তোমরা উত্তর বলো দেখি। যখন কোন পুংস্তবক হচ্ছে কি পরাগধানীগুলি যুক্ত হয় পুংদণ্ডমুক্ত থাকে তখন তাকে কি বলে? মুখে নয়, অপশনে বলো, টাইপ করে জানো, যেভাবে তোমরা টাইপ করে জানো। তাহলে হচ্ছে কি সিনজেরিসিয়াস, অপশন বি ঠিক বলেছো। ঠিক আছে, চলো পরে। টেট্রাডাইনামাস অবস্থা দেখা যায় কোন ফ্যামিলিতে? টেট্রাডাইনামাস, লেবিয়েটি, ব্রাসিকেসি, গ্রামিনি, সোলানিস। টেট্রাডাইনামাস অবস্থা বিটটা ব্রাসিকেসি। তাহলে উত্তর হয়ে যাবে কি? ব্রাসিকেসি ফ্যামিলি। আচ্ছা, যুক্ত পরাগদণ্ড, সরি মুক্ত পরাগদণ্ড, যুক্ত পরাগধানী। পরাগদণ্ড মানে ফিলামেন্ট আর পরাগধানী মানে অ্যান্থর। তাহলে কোন ফ্যামিলি দেখতে পাবে? তাহলে একটু আগেই বলা হলো অ্যাস্টেরিস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পুংকেশরের ফুলের পাপড়ির সঙ্গে যুক্ত থাকলে তাকে কি বলা হয়? এন্টিপেটালাস, এপিফাইলাস, এপিপেটালাস, এপিসেপালাস। চিটটা এপিপেটালাস। দীপঙ্কর এ বলছো কেন বাবা? ইয়েস স্যার, এটা বলবেন একটু, এটা বলবেন স্যার, ক্রস পলিনেশন আর সেলফ পলিনেশনের ক্ষেত্রে যে কোনটা অ্যাটোগমি কোনটা অ্যালোগমি, ওই ব্যাপারটা একটু বলবেন স্লাইডে? আচ্ছা, বলে দিচ্ছি। স্লাইডে নেই, আমি বলে দিচ্ছি। দাঁড়াও, বলে দিচ্ছি। লেফট করবেন, বলে দিচ্ছি। আচ্ছা, তোমার কোশ্চেন হচ্ছে তাপস বলছে যে সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনে। আরে আমি লিখি, দেখতে পাচ্ছ এবারে? আচ্ছা, দেখা যাচ্ছে। এবার সেলফ পলিনেশন এর ক্ষেত্রে দেখো আমরা কি কি টাইপ দেখতে পাই? এক নম্বর হচ্ছে কি অটোগেমি বা আরেকটা তোমরা হোমোগেমি বা তোমরা গেইটেলোগেমি। একটু মিট করে দাও। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। অটোগেমি বা হোমোগেমি কাকে বলে? না, এই দুটোর ক্ষেত্রে তোমরা বলবে একটা ফুলে একটা প্ল্যান্ট সেম ফ্লাওয়ার। ওকে, আমি এটা ছবি আঁকলে তোমরা বুঝতে পারবে। ধরো এইটা একটা স্টেম আঁকলাম, ছবি ভালো হচ্ছে না, তোমরা বোঝার জন্য বুঝে নাও।
এইটা একটা ফ্লাওয়ার, এক নম্বর ফ্লাওয়ার, 2 নম্বর ফ্লাওয়ার। ঠিক আছে, একটাই প্ল্যান্ট। তো এখানে এইটা আছে তোমার ধরে নাও যে মিডিলটা আছে কার্পেল আর এগুলো স্টেমেন। তাহলে অটোগেমি বা হোমোগেমি যখন এখান থেকে পোলেন এসে এখানে ট্রান্সফার হচ্ছে, এটাকে আমরা বলি সেম প্ল্যান্ট সেম খাবারের মধ্যে পলিনেশন। গেইটোনোগেমি ক্ষেত্রে কি হয় না, সেম প্ল্যান্ট একই প্রজাতি অন্য উদ্ভিদ, ডিফারেন্ট ফ্লাওয়ার, ডিফারেন্ট ফ্লাওয়ার। ওকে, দেখো তাহলে আমরা কি দেখছি, আমরা কি দেখছি না, এখান থেকে পোলেনটা গিয়ে এইখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আছে তোমার গেইটোনোগেমি আর এটা আছে তোমার অটোগেমি বলতে পারো। এবারে দেখো এবার কিছু কন্ডিশন থাকে, যেমন তোমার হচ্ছে ক্লিস্টোগেমি কি কন্ডিশন, যখন ফ্লাওয়ারটা ওপেন হয় না, ফ্লাওয়ার নট ওপেন, ফুল প্রস্ফুটিত হয় না। তাহলে যদি ফুল প্রস্ফুটিত হয় না, তাহলে বাইরে থেকে পরাগরেণু ঢুকতে পারবে না। তাহলে বাইরে থেকে যদি পোলেন না ঢুকে, তাহলে ক্লিস্টোগেমি ফ্লাওয়ারের ক্ষেত্রে পলিনেশন টাইপ কেমন হবে? সেলফ পলিনেশন হবে না ক্রস পলিনেশন হবে? তাকে বাধ্য হয়ে কি করতে হবে? সেলফ পলিনেশন হবে, সেলফ পলিনেশন করতে হবে। বোঝা গেছে? এটাও তোমরা মনে রাখবে। এটা কমেলিনাতে দেখা যায় না, কমেলিনা বেঙ্গালেন্সিস, এটা আমরা দেখতে পাবো। কমেলিনা বেঙ্গালেন্সিস জলের তলায় হয় না যে ফুলটা, যেটা দোপাটিতে হবে, দোপাটি কালসিরা, হ্যাঁ এদের ক্ষেত্রে দেখা যায়। দেখো তাহলে এটা ক্লিস্টোগেমি হয়ে গেল। আর গেইটোনোগেমি মানে বুঝতে পারলে সেম প্লেন এন্ড ডিফারেন্ট ফ্লাওয়ার। আচ্ছা, এবার দেখো আরেকটা তোমরা পড়েছো ক্রস পলিনেশন। ক্রস পলিনেশনের ক্ষেত্রে কি পড়েছো যে এটাকে আমরা জেনোগেমিও বলি, জেনোগেমি বলে থাকি। এটা কি হয়? এটা বলবে সেম স্পিসিস ডিফারেন্ট প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার। বুঝতে পারলে? এটাকে আমরা ক্রস পলিনেশন বলবো। একই প্রজাতির দুটো আলাদা প্ল্যান্টের দুটো আলাদা ফ্লাওয়ারের যদি পলিনেশন হয়, তাকে আমরা কি বলি? আমরা জেনোগেমি বলি। এবার আর কিছু টার্মিনোলজি মনে পড়ছে বলো। আর হারকোগেমি। আচ্ছা, হারকোগেমি, ঠিক আছে, হারকোগেমি হয়েছে। হারকোগেমি কি বলছে না, যদি এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মানে জানো তার স্টেমেন কার্পেল দুটোই থাকবে। যদি কোনো কারণে কোনো ফিজিক্যাল বেরিয়ার চলে আসে, ফিজিক্যাল বেরিয়ার কাজ করে, মানে তোমার স্টেমেন আর কার্পেলের মাঝখানে করোলা এমন ভাবে অবস্থান করছে তাদেরকে হচ্ছে পাশাপাশি আসতে দিচ্ছে না। তাহলে ফিজিক্যাল বেরিয়ার কারণে যদি এখানে সেল পলিনেশন প্রিভেন্ট হয়ে যায়, সেল পলিনেশন প্রিভেন্ট হয়, ঠিক আছে, তখন আমরা দেখতে পাই এখানে বাধ্য হয়ে কি করতে হবে? ক্রস পলিনেশন হবে। এই কন্ডিশনটাকে আমরা কি বলি? হারকোগেমি বলি। বোঝা গেল? তাহলে হারকোগেমি যে কন্ডিশন when bisexual ফ্লাওয়ারের মধ্যে কোনো ফিজিক্যাল বেরিয়ার চলে আসার কারণে সেল পলিনেশন প্রিভেন্ট হয় এবং সেখানে বাধ্য হয়ে ক্রস পলিনেশন ঘটাতে হয়, ওই কন্ডিশনটাকে আমরা হারকোগেমি বলি। আর কি জানতে চাইছো বলো? যেটা একটু বলবেন, ওই আপনার চালাজেগামি আর একটা যেটা আছে না পোরোগামি, আর একটা কি আছে না টপিক টার্মটা, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা কেমন কোশ্চেন আসবে? জুলজির যে ক্লাসিফিকেশন, দেখো
পরোগেমি, আর একটা আছে তোমার মেসোগেমি, মেসোগেমি, আর এটা আছে চেলাজোগেমি। দেখো এই তিনটে টার্ম কথা বলছি। দেখো তো দেখো এটা আমি যেটা আঁকলাম, এটাকে বলা আছে স্টিগমা, এটাকে বলা আছে স্টাইল, আর এটাকে বলা আছে কি ওভারি। এই পুরো স্ট্রাকচারটাকে আমরা কি বলি? কার্পেল বা পিস্টিল। এবার দেখো যখন এই প্রান্তটাকে আমরা কি বলি? এটাকে আমরা চেলাজা ডিম্বক মূল বলি। এটা আছে ডিম্বগ্রন্থ বা মাইক্রোপাইল। এবার যদি একটা পোলেন এসে পড়লো, এই জায়গাটা একটা পোলেন এসে পড়লো, সেই পোলেন যদি মাইক্রোপাইল দিয়ে এন্ড ঢুকে তোমার এমব্রায়োসেলের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, এরকম এটাকে আমরা বলি কি? এমব্রায়োসেল, পুরোগামী। হ্যাঁ, যদি হচ্ছে মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হচ্ছে কি? প্রোরোগামী। তাহলে থ্রু মাইক্রোপাইল বা ডিম্বগ্রন্থ দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হচ্ছে প্রোরোগামী। আর এটা তোমার বলো এক্সাম্পলটা পুরোগামীর। এক্সাম্পলটা আমার মনে নেই, স্যার পোটেলিয়া হবে। ঠিক আছে, তোমরা দেখো আমার মনে নেই। আচ্ছা, মেসোগেমিটা এক্সাম্পল পড়তে হবে। হ্যাঁ, এক্সাম্পল দেয় না, এদের কি এক্সাম্পল দেয়? আচ্ছা, ডিম্বক বা ওভারি ওয়াল দিয়ে প্রবেশ করে কে না পোলেন টিউবটা, তখন তাকে মেসোগেমি। আর এই চেলাজা বা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে চেলাজা বা ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে তোমার হচ্ছে কি তোমার ওই পোলেন টিউব, তখন তাকে আমরা বলি চেলাজোগেমি। বুঝতে পারলে তিনটেটা? এবারে কি বলছো বলো? কে কি বলছো বলো? ফ্রুটের ব্যাপারটা একটু বলুন। ফ্রুটেরটা কোন মানে ফ্যামিলির মধ্যে কোন ফ্রুটটা কিভাবে মনে রাখবো? ক্লাসিফিকেশন, ফ্রুটের টাইপ ক্লাসিফিকেশন যেটা। আচ্ছা, ক্লাসিফিকেশন তুমি জুলজি ক্লাসিফিকেশন কথা বলছো তো? হ্যাঁ স্যার। জুলজি ক্লাসিফিকেশন বলিনি স্যার, বলছিলাম যে ওই ফ্রুটের যে টাইপগুলো আছে। তুমি অনেক কথা বললে, বাকিদেরকে বলতে দাও। তোমার কথা তো অনেক কিছু শুনলাম। দেখো জুলজি ক্লাসিফিকেশনে দেখো তোমরা কি মনে রাখবে? দেখো তোমরা হচ্ছে মনে রাখবে তোমাদের থিওরিতেও বলা রয়েছে, ঠিক আছে, যারা থিওরি পড়েছো তোমরা দেখেছো নিশ্চয়। এই ক্লাসিফিকেশনের তোমরা জানো বেসিস ছিল না, সিলোমের ভিত্তি করে ট্রিপ্লোব্লাস্টিক বা তোমার হচ্ছে কি, হ্যাঁ, এই যে টাইপগুলো তার মধ্যে কোন ফাইলাম পড়ছে কি বলা বুঝতে পারলে? ফাইলাম কোনটা পড়ছে, কোনটা সিডোসিলম, কোনটা আছে কি তোমার সিলোমেটিক, কোনটা আছে কি আসিলোমেটিক, এই টাইপগুলো দেখে রাখবে। কোনটা ডিপ্লোব্লাস্টিক, কোনটা সিলোব্লাস্টিক, এইটা পড়বে রাখবে, ঠিক আছে। আর প্রত্যেকটা ফাইলামের আইডেন্টিফাইং ক্যারেক্টার, এটা একটু খাতে নোট করে নেবে। আইডেন্টিফাইং ক্যারেক্টার, ওকে, অনলি আইডেন্টিফাইং ক্যারেক্টার। ধরো পরিফেরাল আইডেন্টিফাইং ক্যারেক্টার, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, প্রত্যেকটা হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলো লিখে রাখবে, ঠিক আছে। আর কি বললাম? ডিপ্লোব্লাস্টিক বা তোমার হচ্ছে কি সিলোমেট, আসিলোমেট, সিডোসিলোমেট। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখে রাখবে, ওকে। স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার। ওকে স্যার, বলো আর কি বলছো? স্যার বলছিলাম পলিআর্ক, টেট্রাডাইনামাস কন্ডিশন এগুলো একটু বলে দেবেন? টেট্রাডাইনামাস আর কি বলছো? পলিআর্ক। দেখো এই এটা ডিটেইলস তোমাকে যদি জানতে চাও, তুমি কি রিস্টার্ট গ্রুপে আছো? হ্যাঁ স্যার। তুমি একটু মরফোলজি ভিডিওটা একটু দেখে নাও,
ঠিক আছে, ঠিক আছে, তাতে তাতে এস্টিমেশন এস্টিমেশন সহ সহ কোহেশন, কোহেশন, এডেশন এই এই জিনিসগুলো না জিনিসগুলো না ডিটেলস ডিটেলস পড়ানো পড়ানো হয়েছে, হয়েছে। বুঝতে পারলে? বুঝতে পারলে? এখন এখন টাইম টাইম হয়ে গেছে, তাড়াহুড়া তাড়াহুড়া তুমি বুঝতে পারবে না, তার চেয়ে তার বরং চেয়ে তুমি বরং ওই তুমি ওই ভিডিওটা ভিডিওটা খুলে দেখে নাও, ঠিক আছে, ঠিক আছে, ওখানে তুমি ওখানে তুমি পেয়ে যাবে। পেয়ে যাবে। বুঝতে পেরেছো বুঝতে তো? পেরেছো তো? মরফোলজি মরফোলজি ভিডিওটা ভিডিওটা একটু খুলে দেখে নাও। বলো। বলো। স্যার ওই গ্রাস্টুলেশন তারপরে ওই অর্গানাইজার ওইগুলো থেকে কি রকম আসবে? ডিফারেন্ট যে ডিফারেন্ট যে অর্গানাইজার অর্গানাইজার নামগুলো নামগুলো রয়েছে রয়েছে ওটা দেখে দেখে রাখবে, রাখবে, ঠিক আছে? ঠিক তার আছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি গেস্টুলেশন গেস্টুলেশন মেনলি মেনলি ফ্রগ ফ্রগ আর আর হচ্ছে কি চিক, এর এই টাইপটা টাইপটা কেমন কেমন হয়, এই টাইপটা টাইপটা দেখে দেখে রাখবে, রাখবে। বুঝতে পারলে? আর বুঝতে পারলে? আর বেশি বেশি ডিটেলস ডিটেলস থেকে থেকে দেয় না, দেয় না। শুধু টাইপস টাইপস গেস্টুলেশন গেস্টুলেশন টাইপসটা দেখে রাখবে ফ্রগ আর ফ্রগ আর চিকের চিকের ক্ষেত্রে। ক্ষেত্রে। আর কি আর কি বললাম? তোমার তোমার হচ্ছে কি তুমি কি তুমি বলছিলে কি জানো? বলছিলে জানো? গেস্টুলেশন আর কি গেস্টুলেশন আর কি বলছিলে? বলছিলে? অর্গানাইজার। আর অর্গানাইজারের দেখবে দেখবে এটা এটা পিডিএফ এ পিডিএফ এ বিভিন্ন বিভিন্ন অর্গানাইজারের অর্গানাইজারের নামগুলো দেওয়া নামগুলো দেওয়া রয়েছে, রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট। ডিফারেন্ট। তো সেই সেই অর্গানাইজার অর্গানাইজার নামগুলো নামগুলো দেখে দেখে রাখবে, ঠিক আছে? ঠিক আছে? বেশি বেশি ডিটেলস থেকে ডিটেলস ওখানে থেকে ওখানে কোশ্চেন কোশ্চেন হয় না। স্যার ওই বটানিতে ফটো পিরিয়ডিজম থেকে কি ধরনের কোশ্চেন আসতে স্যার পারে? যেটা প্লাসেন্টেশন টাইপস আছে, অ্যানিমাল প্লাসেন্টেশন, তো ওটা কি পড়তে হবে? ফটো পিরিয়ডিজম যেটা আলোক পর্যায়বৃত্তি থেকে, মানে কি দিবা? আলোক পর্যায়বৃত্তিতে তোমাকে দিবে বেশি হলে লং ডে আর শর্ট ডে প্ল্যান্ট থেকে কোশ্চেন দেবে। স্যার ওই বটানির প্লাসেন্টেশন না, জুলজির প্লাসেন্টেশন যেটা হিমো এন্ডোথিলিয়া কোরিয়াল জোনারি প্লাসেন্টেশন। স্যার পেস্ট প্লাসেন্টেশন টাইপ তার এক্সাম্পল, প্লাসেন্টেশন টাইপ তার এক্সাম্পল গুলো পড়বে, আর কিছু না। স্যার জুওলজিতে যে ক্লাসিফিকেশনটা বললেন ফাইলামে প্রত্যেকটা আইডেন্টিফাইং ক্যারেক্টার, তার মধ্যে স্যার ওই যে লার্ভা যে স্টেজ গুলো আছে ওগুলো কি মনে রাখতে হবে? লার্ভা থেকে কোশ্চেন আসতে পারে না? কোন ফাইলামে কোন লার্ভা থাকে? লার্ভা থেকে থাকে যে প্রত্যেকটা ফাইলামের যে লার্ভা টাইপ গুলো একটা তোমার পড়ানোর সময় বলেছিলাম, যেটা লিস্ট বানিয়ে নিতে, তাই না? এখন বানানো কেন হয়নি? আইডেন্টিফাইং ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, বুঝলে? আজকে শেষ করছি। ফ্রাইডে ক্লাস মিস করবে না, ঠিক আছে? খুব এনার্জি নিয়ে থাকবে, পারলে হচ্ছে ক্লাস আগে নেবে সন্ধ্যা থেকে, ঠিক আছে? কারণ 10টা থেকে ক্লাস চলবে, 2টো কিংবা 3টে বাজবে, তারপর ঠিক নেই, চলবে অনেকক্ষণ ক্লাস চলবে, ঠিক আছে? স্যার রাত 3টা পর্যন্ত ক্লাস হবে নাকি? হ্যাঁ, হাজারটা কোশ্চেন থাকবে, সাজেস্টেড 1000টা কোশ্চেন থাকবে, যতক্ষণ শেষ হবে ততক্ষণ চলবে, ঠিক আছে? আজকে আবার তো লেট করে যাও।